অন্ধকার ঘরটি রুদ্র পুরুষের ভেতরের মতোই কাঁপছে। শেরহান আর দাঁড়িয়ে থাকতে পারল না, বড় বড় পা ফেলে আগন্তুকের এগিয়ে নেওয়া ঠোঁট খামচে ধরে। হঠাৎ কাউকে নিজের ঠোঁট জোড়া খামচে ধরতে দেখে ঘাবড়ে যায়। মাহির ব্যথায় চোখ মুখ কুঁচকে আছে। হঠাৎ আগন্তুকের আর্তনাদে মাহিরা চোখ খুলে তাকায়। সামনে তাকাতেই তার চোখ জোড়া শিথিল হয়ে যায়। বাহিরের থেকে আসা ঝাপসা আলো তার রুদ্র পুরুষের হিংস্র মুখে ছটা দিচ্ছে, যার দরুন দেখতে অষ্টাদশীর একটুও সমস্যা হয়নি। আগন্তুক ঠোঁটের যন্ত্রণায় হাত আগলা করতে মাহিরা হাতের বাঁধন থেকে বের হয়ে আসে। রুদ্র পুরুষ ঠোঁট সহ টেনে বের করে নিজের সঙ্গে অপর হাতে প্রেয়সীর হাত। মাহিরা তার পিছু পিছু আসে। দরজার পাশে থাকা মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে। সে কি জানে না তার আজরাইল স্বয়ং সামনে? সে রাত আলোতে পৌঁছাতে চোখ ঘুরিয়ে এক পলক দেখে সজোরে রাহিদকে ডাক দেয়। রাহিদ নিকটে থাকা দরুন ভাইয়ের ডাক শুনেই দৌড়ে ভেতরে আসে। রাহিদ ভেতরে এসে এরকম দৃশ্য দেখে কেঁপে ওঠে। শেরহান আগন্তুককে ছুঁড়ে মারে রাহিদের দিকে। দুইটাকে ধর, কুরবানি ঈদ পালন করা হবে। রাহিদ দ্রুত সবাইকে ডাক দেয়। শাহেরও আসে। মাহিরা এক কোণে দাঁড়িয়ে আছে। শেরহান মাহিরার দিকে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায়। এক পলক দেখে হাঁটু গেড়ে বসে পড়ে। নীরব মাহিরা পেটে মুখ গুজে চিৎকার করে কেঁদে ওঠে। হঠাৎ কান্নার শব্দে প্রত্যেকে চমকে ওঠে। শুধু কি বাকিরা চমকে উঠেছে? না, মাহিরা নিজেও অবাক হয়। বিস্ময়ে চোয়াল ছুঁয়ে যায় তার। শেরহান মাহিরাকে আরো চেপে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। এই জান, আমি ব্যর্থ, তোমার খেয়াল রাখতে পারিনি। আমি আবারও ফেল হলাম। এই বাহু, মাহু, তাকা আমার দিকে। আমি মরে যাব না? তোকে কত ভালোবাসে জানিস না? ও কিভাবে হাত দিতে চাইলো আমি বুঝিনি। আর ফুলোর দিকে জানো হাত দিছে, জান আমি বলছিনি, মাফ করে দে। শেরহান আরো হু হু করে কেঁদে ওঠে। মাহিরা হাঁ করে তাকিয়ে আছে, যে বুঝে উঠতে পারছে না কি বলবে। সে তো জানে তার শেরহান তাকে কতটা ভালোবাসে। মাহিরা কাঁপা কাঁপা হাত উঠিয়ে শেরহানের মাথায় রাখে। শেরহান মাহিরার হাত নিজের মাথায় অনুভব করে অশ্রুতে টইটুম্ব রাখি দয় উপরে তাকাতেই মাহিরার বুক ধক করে ওঠে। রক্তিম আখি দয় অশ্রুতে টইটুম্বর আরো লাল হয়ে গিয়েছে। মুহূর্তে মানুষটি বিধ্বস্ত হয়ে গিয়েছে। শেরহান আরো চেপে ধরে কেঁপে ওঠে। আমার হৃদয় তোরই জন্য এক অন্তহীন অগ্নি, যে পাগল ছুঁতে চায় তোর সব সখী মায়া। তবু আমি থেমে থাকি, ভয় পাচ্ছে। কেননা আমার পাপী হাতের স্পর্শে তোর মাধুরী ম্লান হয়ে যাবে। ভুল করেছে আমি, তোর চোখ খুঁজেছে অন্ধকারে, খেতে তুই তো আলো। আমার অশুদ্ধ শরীরে ছোঁয়া তোর পাপ। এখন শুধুই দুঃখ, তোর কাছে যাওয়ার সাহস নেই। হৃদয় এক অশান্তি, তোর সাথে হেঁটে চল আমার অধিকার নয়। এভাবে তো আর চলতে পারে না। পাপ আর পবিত্রতার তফাৎ বুঝতে হবে। তোর মতো স্নিগ্ধ সত্তা আমি তো কোনোদিনও স্পর্শ করতে পারবো না। শেরহানের আর্তনাদে উপস্থিতি প্রত্যেকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। শেরহানের প্রতিটি বাক্য অষ্টাদশীর হৃদয় কাঁপিয়ে তুলছে। মাহিরা তার নরম হাত দিয়ে শেরহানের হাত সরিয়ে নিজেও হাঁটু গেড়ে বসে স্বামীর মুখোমুখি। অশ্রুসিক্ত আঁখি ও কাঁপা কাঁপা হাত দিয়ে কান্নারত আদল হাত দিয়ে উঁচু করে রিনটি নিয়ে স্বরে বলে, আমার অন্তরে খোদাই করা আগুনের শিখা দ্বারা যেই পুরুষের নাম, সে কি করে অপবিত্র হয়? এই কথা বলে আমাকে পাপীর ভাগীদার করবেন না। আমার রক্ষা আল্লাহ করবে। এই যে আমার স্বামী, ঠিক সময়ে তাকে পাঠিয়ে দিয়েছে। আমি যতই বিপদে যাই না কেন, মন আগেই জানান দেয় মাহুত রুদ্রপুরুষ আসবে রুদ্রমূর্তি ধারণ করে। তার আমানত যে খেয়ানত করতে আসবে, তখন সে জানবে কিয়ামত হবে। আর তোর হৃদয়ে আগুনের শিখা কখনো নিভবে না। মাহিরার প্রতিটি বাক্য শেরহানের বুকে তীরের ন্যায় লাগে। সে মুগ্ধতা নিয়ে চেয়ে আছে। এই যে তার অর্ধাঙ্গিনী তাকে বুঝেছে, এটাই তো তার অনেক পাওয়া। আর কি লাগে তার? শেরহান মাহিরার গালে হাত রেখে কেঁদে ওঠে। বউ আমার ফুল, আমার পবিত্র ফুল, তোকে কাটা ছুঁতে চাইলো, যা, আমি কিচ্ছু করতে পারলাম না জান। আমার এই পাপী হাত পারলো না তারপরে কি বাঁচাতে। এখন কি হবে? হ্যাঁ, আমার তো কিছু হয়নি। কিছু কীট শেরহানের শেরনিকে ছুঁতে চেয়েছে। শের তো কাঁদে না। আপনি কাঁদেন কেন? শের আজ আপনার শেরনি বলছে। আজ এই হাত দুটো নির্মমভাবে হত্যা করে রক্তাক্ত করুন। আপনার শেরনি এখানে বসেছে, আপনি কাজ শুরু করুন। শেরহান এক পলক মাহিরাকে দেখে একটানে নিজের বুকে চেপে ধরে আঁখি বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কখনো মাথায় গালে ঠোঁটে চুমু খায়। শেরহানকে পাগলামি করতে দেখে প্রত্যেকে নিজের নজর সরিয়ে নেয়। শেরহান চুমু খেয়ে উঠে দাঁড়ায়। মাথা ঘুরিয়ে রাহিদের
হাতে চেপে ধরা একটি কীটের দিকে তাকায়। তার পাশে ওই মেয়েটি অনবরত কেঁদে চলছে। শেরহান মাহিরার আঁচলে নিজের মুখ মুছে ফেলে। মাহিরার আঁচল ঠিক করে রাহিদের দিকে তাকায়। রাহিদ, ক্লাবের সকল গেট অফ কর, সকল প্রেসের লোকদের ক্যামেরা অফ কর, সিসিটিভি ক্যামেরা অফ করতে বল 2 মিনিটের মধ্যে। রাহিদ একটা গার্ডকে অনুমতি দিতে সে চলে যায়। ঠিক 2 মিনিট পরে ফিরে এসে জানায় কাজ হয়েছে। শেরহান গটগট শব্দ তুলে মাহিরার হাত ধরে বেরিয়ে আসে। তার পিছু পিছু সকলে আসে। বাইরে সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। শেরহান বের হয়ে দাঁড়াতেই সকলে প্রশ্ন ছুড়ে। মিস্টার খান, বারবার একই কাজ কি ঠিক বলুন? একজন বুঝদার মানুষ হয়ে এসব কি? শেরহান উপরোক্ত বাক্যগুলো ব্যয় করা ব্যক্তির গাল বরাবর দাবাং মার্কা চর বসিয়ে দেয়। চরের বেগে ব্যক্তিটি মুহূর্তেই থমকে যায়। মোটা চামড়া ভেদ করে প্রতিটি রগ শিরা জ্বলে যাচ্ছে লাগে। সবাই চুপ হয়ে যায়। শেরহানের রাগ, ক্ষমতা, ইচ্ছে, ব্যক্তিত্ব সম্পর্কে সবাই জানে। তার আগ বাড়িয়ে বলার সাহস কেউ দেখালো না। শেরহান সবার দিকে তাকায়, গম্ভীর স্বরে বলে। 10 সেকেন্ডের মধ্যেই সকলে মধ্যখানে স্পেস রেখে দাঁড়িয়ে যান। শেরহানের অনুমতি পেয়েই সকলে তার কথা অনুযায়ী দাঁড়িয়ে যায়। রাহিদ আহানকে ছুঁড়ে মারে মধ্যের খালি স্থানটিতে। আগন্তুক ব্যক্তিটি আহান তালুকদার। সেদিন অপমানের প্রতিশোধের আগুনে জ্বলে এই কাণ্ড ঘটিয়েছে। শেরহান আহানের দিকে ধীর পায়ে এগিয়ে যায়। আহান রাগে লুক নিয়ে শেরহানের দিকে তাকিয়ে আছে। দুজনেই দুজনকে চোখের অগ্নিশিখা দিয়ে ভস্ম করে দিচ্ছে। শেরহান সুপরা পা গট গট শব্দ তুলে আহানের মুখের সামনে দাঁড়ায়। সবাই উৎসুক দৃষ্টি মেলে তাকায় তাদের পানে। মাহিরা শায়েরের পাশে দাঁড়িয়ে আছে। পা দুটো উঠিয়ে আহানের মুখ বরাবর লাথি মারে। লাথির বেগে আহানের চোখ নাক থেকে গল গল করে। উপস্থিত থাকা প্রত্যেকে আটকে ওঠে। তাদের মধ্যে থেকে একজন সাহায্যের জন্য এগিয়ে আসতে নিলে শেরহান মাথা উঁচু করে তাকায়, ধীরে না করে দেয়। লোকটি শেরহানের চোখের দিকে তাকালে এগিয়ে আসতে পারে না। ধীর পায়ে আবারও সবার আড়ালে লুকিয়ে যায়। শেরহান দাঁড়াতেই একটি গার্ড তার মুখের কাছে সিগারেট দিতে শেরহান জিহ্বা দিয়ে নিজের মুখে নেয়। গার্ডটি সিগারেটে আগুন ধরিয়ে সরে যায়। শেরহান খান এক টানে সিগারেট মুখে নেয়। প্রত্যেকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে পরবর্তীতে ধাপ দেওয়ার জন্য। শেরহান সিগারেটটা আরেক টান দিয়ে জ্বলন্ত সিগারেটটি আহানের চেয়ে থাকা চোখে ঢুকিয়ে দেয়। শান্ত পরিবেশ মুহূর্তেই হাহাকার করে ভরে যায়। আহানের আর্তনাদ প্রতিটি মানুষের কলিজা কাঁপিয়ে দিল। রুদ্র পুরুষের অন্তরে প্রশান্তি বয়ে যায়। জ্বলন্ত সিগারেটটি শেরহান হাতে নিয়ে হুঙ্কার ছাড়ে। এই শুয়োরের বাচ্চা, তুই জানিস না এই নারীকে নিয়ে ভাবর নিষিদ্ধ করছে শেরহান খান? তার হুঙ্কারে প্রতিটি ব্যক্তি কেঁপে ওঠে। শেরহান আহানের হাতের উপরে সর্বশক্তি দিয়ে পা দিয়ে চেপে ধরে। তোর কোন হাত দিয়ে ধরার চেষ্টা করেছিস? শেরের শেরনি গায়ে তোর মতো কুকুরের হাত ধরার চেষ্টা কি করে করলি? উত্তর দে। আমার ফুলের দিকে কোন নজর, কোন চোখ দিয়ে দিয়েছিস? উত্তর দে। প্রতিটি বাক্য হুঙ্কারের সহিত বলে। শেরহান রাহিদের দিকে তাকাতেই একটা ধারালো ছুরি তার হাতে উঠিয়ে দেয়। শেরহান ছুরিটি নিয়ে আহানের ঠোঁট এক টানে কেটে দেয়। মুহূর্তেই ঠোঁটের নরম মাংসটি ধারালো ছুরির সংস্পর্শে খুবড়ে শেরহানের হাতে এসে পড়ে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মাহিরা যতই কঠিন থাকার চেষ্টা করুক, কিন্তু ভয়ে তার গলা শুকিয়ে আছে। শেরহান ভয়ঙ্কর সে জানে, এতটা হিংস্র তা তার জানা ছিল না। মাহিরার পাশে থাকা শাহেরের হাত চেপে ধরে থরথর করে কেঁপে ওঠে। মাহিরাকে কাঁপতে দেখে রক্তাক্ত ছুরিটি নিয়ে শেরহান তার পাশে দাঁড়ায়। বউ, ভয় পাস কেন? তোর গায়ের হাত তোলার শাস্তি দিব। চুপ থাক তুই। ভয় পেলে আমার হাত কাঁপে। দয়া করে অভিযোগ করিস না জান। স্টপ। মাহিরা তবুও কাঁপছে। শেরহান পিছু গার্ডদের দিকে তাকাতে মুহূর্তে কালো পোশাক পরা প্রতিটি সুঠামদেহী পুরুষের চারপাশ ঘিরে দাঁড়ায়। শাহেরও হাত ছাড়িয়ে অন্য পাশে চলে যায়। শেরহান মাহিরাকে তার বুকে নিয়ে চেপে ধরে। শেরহানের ছোঁয়া পেয়ে কাঁপন্ত মেয়েটি আবারও কেঁপে ওঠে। এই মেয়ে, কাঁপিস না। তোর পাপি পুলিশ কন্ট্রোল রাখতে জানে না, তখন কান্না করবে কিন্তু। শেরহানের কথা শুনে মেয়েটি কান্না থামিয়ে তাকায়। শেরহান আর দেরি না করে অস্ত্র এক করে দেয়। হঠাৎ আক্রমণে তার সামলাতে না পেরে চোখ বড় বড় করে তাকায়। শেরহান ছোট মেয়েটির কোমর চেপে উঁচ করে ইচ্ছে মতো কিস করছে। বেশ কিছু সময় পরে শেরহান মাহিরাকে ছেড়ে কানের কাছে মুখ নেয়। ইয়ে মানে বউ, তুই তো আমার অ্যালকোহল। তোর দ্বারা নেশা করে এখন কি করি দেখ। শেরহান শাহেরের দিকে তাকায়। এই শায়ের, বউর পাশে দাঁড়া। এখন আমি কোরবানির ব্যবস্থা করব। শুভ কাজে দেরি করতে নেই। শেরহান আহানের দিকে তাকায়। হিংস্র চোখগুলো জল জল করছে। সে হাতের ছুরিটি দিয়ে আহানের বাম পাশের চোখে মুহূর্তেই ঢুকিয়ে দেয়।
অসহ্য যন্ত্রণায় ছেলেটি বীভৎস চিৎকার দিয়ে ওঠে। আমার নারীর দিকে যে চোখ দিয়েছিস, সে চোখ এই দুনিয়ার আলো দেখার অধিকার হারিয়ে ফেলেছে। এই নারীর পুরুষ ভালো মানুষ না, জানিস না? এই নারী ছাড়া শেরহান ধ্বংস। ঠিক তেমনি এই নারীর আমানতে খেয়ানত করার চেষ্টা করলে এই পুরুষ করবে কিয়ামত। শেরহান ছুরিটি উঠিয়ে আহানের গলা বরাবর ঢুকিয়ে দেয়। অসহ্য মরণ ব্যাধি যন্ত্রণা সহ্য করতে না পেরে আহান দুনিয়ার মায়া ত্যাগ করে। এমন ভয়ঙ্কর মৃত্যুকাণ্ড দেখে প্রতিটি ব্যক্তি থরথর করে কাঁপছে, ঘেমে নিয়ে একাকার। শেরহান লাশটি লাথি মেরে অন্য পাশে ছুঁড়ে মারে। রাহিদের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়ে, এ রাহিদ, এখন এটাকে নিয়ে চামড়া ছুলে 1000 টুকরো করবে। দেন আমাকে দেখাবে, এখনই যা। শেরহানের অনুমতি পেতেই রাহিদ গার্ড নিয়ে লাশটি নিয়ে চলে যায়। শেরহান তার বউর কাছে আসে। মেয়েটি এখনো লুকিয়ে আছে শাহেরের পাশে। শেরহান এক পলক দেখে সবার সামনে এসে দাঁড়ায়। এই সাংবাদিক, এই এই কথা যদি তুই কান বেয়ে এখান থেকে বের হওয়ার পরে ভাবিস, সে ভাবার যেন মনেই রাখবো না। মাইন্ডেড। এবার সে সকল বিজনেসম্যানদের দিলে তাক করে বলে, শেরহান তারেককে টিস্যুতে অন্য কারো স্পর্শ পছন্দ করে না। এখানে যা দেখেছেন, এখানে বলে যান। আর দেখা যাবে কারো বউ নেই, কারো বাচ্চা নেই, আবার সে নিজেও থাকবে না। মনে থাকবে তো? প্রত্যেকে মাথা দুলিয়ে সম্মতি জানায়। এ শায়ের, প্রত্যেকে চেক দিয়ে পাঠাবে। যদি চালাকি দেখবে, সোজা টিকিট কেটে দেবে। শেরহান আর এক মুহূর্ত দাঁড়ায় না। মাহিরাকে এক ঝটকায় কোলে নিয়ে হন হন করে বের হয়ে যায়। পেছনে প্রত্যেকটি ভয় মিশ্রিত চোখে তাকিয়ে আছে একটা প্রেমিক পুরুষের পানে। রাতের আধারে পুরো শহর ঢেকে গিয়েছে। কিছু মানুষ আনন্দে, কেউ বিরহে, কেউ টানাপোড়ায় মজে আছে। শেরহান গাড়ি ড্রাইভ করছে, মাহিরা পাশের সিটে চুপ করে বসে আছে। মেয়েটির চোখ মুখ এখনো শুকিয়ে আছে, ভীতি আঁখি দয় ক্ষণে ক্ষণে পলক ফেলে। অন্ধকার শহর দেখছে। শেরহান গাড়ির স্পিড কমিয়ে মাহিরার পানে তেরা চোখে তাকায়। এত শান্ত মাহুকে দেখে তার বুক ধক করে ওঠে। সে যে ভয় পেয়েছে তা কি হবে। শেরহান নদীর ধারে তার কালো গাড়িটি থামিয়ে দেয়। হঠাৎ গাড়িটি থেমে যেতে দেখে, কৌতূহল নিয়ে তাকাতে দেখতে পায় শেরহান অন্ধকারের দিনে গাড়িটি থামায়। এই দিকে মানুষ নেই, শুধু নদীর পানি আর তার গর্জনে চারপাশ ছমছম করছে গা। মাহিরা কোনো রূপ বাক্য ব্যয় করে না। কিছু সময় আগের আহানের ভয়ঙ্কর নির্মম মৃত্যুর প্রতিটি দৃশ্য তার চোখে লেগে আছে। সে চাইলেও শেরহানের হিংস্রতাগুলো বলতে পারছে না। মাহিরার হাজারো ভাবনার মধ্যে শেরহান টান দিয়ে তার কোলে নিয়ে আসে। এভাবে কোলে নেওয়ায় মাহিরা ভয় পেয়ে যায়। মাহিরাকে ভয় পেতে দেখে শেরহান মাহিরাকে বুকে চেপে ধরে। সে শান্ত স্বরে, ধীর স্বরে বলে, বুক পকেটের গার্ডগুলো তুই অতি যত্ন রাখি, যাতে ওই ফুলের গায়ে আঘাত না লেগে লাল হয়ে যায়। এখন বলো যান, তুমি যদি আমাকে ভয় পাও, তাহলে আমি কই যাব? আমার হিংস্রতে শুধু কিছু নরকথকের জন্য চান। শোনাবে, তোমার গায়ে কেউ একটু ফুলের আঁচড় দিবে, আমি তাকে বিষাক্ত কাঁটার আঁচড় দিব। মাহিরা শেরহানের বুক থেকে মাথা তুলে তাকায়। শেরহানের মায়াবী আদলে ইচ্ছে করছে চুমু খেতে, কিন্তু তা কি মাহিরার দ্বারা সম্ভব? সে না কাঁপতে কাঁপতে মারাই যাবে। শেরহান কি বুঝলো কে জানে, হুট করে নিজের ওষ্ঠধারা মাহিরার ওষ্ঠ আঁকড়ে ধরে, পাগলের মতো কিস করতে থাকে। মাহিরা শেরহানের সাথে মাহিরা শেরহানের সাথে পেরে না উঠে খামচে ধরে তার শার্ট। শেরহান তার শেরনিকে আরো আগলে নেয়, এক মুহূর্তের জন্যেও ছাড়ে না প্রেয়সীর গোলাপের পাপড়ি নেয় ঠোঁটজোড়া। শেরহান মাহুর ওষ্ঠ ছেড়ে দেয়। মেয়েটি জোরে জোরে শ্বাস নিচ্ছে। শেরহান মাহিরার কপালে নিজের কপাল ঠেকিয়ে ধরে। দুজনার নিঃশ্বাস একত্রে মিলিত হয়ে যাচ্ছে। দুই মানবীয় মিশে গিয়েছে একে অপরের মাঝে। মাহ, একটা সত্য কথা শুনবে? মাহিরা মাথা উঁচু করে প্রশ্নবোধক চাহনির দিকে তাকায়। শেরহান মাহিরার কপালে কপাল ঠেকিয়ে রাখা মাথা উঁচু করে গভীর চুমু খায়। ধীর স্বরে বলে, প্রেয়সীর তোমাকে শেরহান ভালোবাসে না। প্রেয়সীর তোমাকে শেরহান ভালোবাসে না, তবে সে তোমায় চায়, তার প্রতিটি নিঃশ্বাসের মতো সঙ্গে চায়। তোমার মন মাতানো গ্রাণে উন্মাদ হতে চায়। মৃত্যুর এক মুহূর্ত আঁকেও ভারতে সবাই বাসে। আমি না বেশি চাইলাম, তোমায় দেবে কি নিজেকে আমার করে? মাহিরা ছলো ছলো আঁখি দয় শেরহানেতেই নিবদ্ধ। মাহিরা তার পাটটা থোড়জোড়া নামিয়ে বলে, আপনার বুকের পাঁজরের হাড়ে আমি নারী তৈরি। আপনার বিচরণে আমিই থাকব। প্রতিটি পদক্ষেপে আমি নারীকেই পাবেন। আমি বিনা শ্বাস নিলেও শেহরানের সেই শ্বাস আল্লাহ কবুল না করুক। যেদিন আমাকে লিখে নিয়েছে সম্পূর্ণ দেই হাসরের ময়দানের সঙ্গ পাওয়ার জন্য,
সেই দিনই আমি কবুল করেছি এই হিংস্র পুরুষের হিংস্রতার শাস্তিগুলো, তাই তাকে কবুল না করে আমি নারী কবরেও শান্তি পাবো না। শেরহান মুগ্ধ আঁখিতে তাকিয়ে আছে তার বউর দিকে। তাই তো এই মেয়েকে সে এত ভালোবাসে। তার নির্বোধ বউ সব ভুললেও তাকে ভালোবাসতে কখনোই ভোলে না। মাহিরাকে বুকে শক্ত করে চেপে ধরে। কান পাতো, আমার বুকে রেখো। কার নাম চপে? তুমি কি জানো আমার অন্তর হৃৎপিণ্ডে নামক যন্ত্রটি অক্লান্তভাবে মহারানীর নাম জপে। মানুষের মনের ভিতরে নবস কিছু না কিছু ভাবে, আমার শুধু তোমার কথাই ভাবে। মাহিরা খুশি হয়ে শেরহানকে জাপটে ধরে। কিছু সময় আগের ভয় সব ভুলে তো সে শেরহানের মায়াতে মত্ত হয়ে যায়। শেরহান মুচকি হাসে। সে তো তার বউ ভয় ভাঙাতেই এখানে এসেছে। সে সফল হয়েছে। শোনো মেয়ে, প্রতিটি পুরুষ কৈশোরে কাউকে দেখে থমকে যায়, নিঃশ্বাসের প্রতি গভীর হয়, বাসনা জন্মায়, চাওয়া পর তীব্র ইচ্ছা জন্মায়। আমি শেহরান, আমার সর্বপ্রথম চাওয়া তোমাতে জন্মেছে। এই চাওয়া মরণের আগ অব্দি কাটবে না। মাহিরা মুচকি হাসে। এই লোক তার কথার গভীরতা দিয়েই তাকে ঘায়েল করে। এই যে শের, আমি মাহিরা প্রথম এই শেহরানের কাছেই থমকে গিয়েছি, হার মেনেছি। বাহ বউ, হার মেরেছ? চলো বাসাটা সেরে ফেলে। তাতে দেরি কেন করবো? তোমারও তো মা হতে ইচ্ছে করে। বলো বউ, বলো। শেরহানের এমন কথায় লজ্জায় তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। শেরহানের বুকে কিল বসিয়ে দেয়। মাহিরার হাতের কিল খেয়ে হো হো করে হেসে ওঠে। রাগী মুখে তাকিয়ে আছে। শেরহান হাসতে হাসতে বলে, তোর বাপ আসলে 2 নাম্বার। বউকে আমার ঠিক মতো খাওয়ায় নাই। না হলে বউ খুশিতে আমি শিরান কুপকথ হওয়ার কথা। কিন্তু আমার তো আর আনন্দ লাগছে। বউ তোর ছোঁয়া অন্য ভাইব দেয়। চলো শুরু করে। উফ, অসভ্য লোক, এক্ষুনি গাড়ি স্টার্ট দেন, আমি ঘুমাবো। শোনো মেয়ে, এখনই যা ঘুমানোর ঘুমিয়ে নাও। যেদিন বুকের নিচে ফেলে পিষে দেব, সে হতে ঘুমো হারাম তোমার জন্য। শুধু আমতে মত্তে থাকবে প্রেয়সী। মাহিরা জোর করে নিজের সিটে বসে পড়ে। শেরহান মুচকি হেসে বাড়ির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। অন্ধকারে গাড়িটি মিলিয়ে যেতে থাকে শো শো করে। রুদ্রপুরুষ সুরেলা স্বরে গান ধরে। চল বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমার, তোমাকে জ্বলছে রাতে এ পুরা বরাতে, তুমি আমার অন্ধকার আরে রোশন কলিশে মাখানো দিনেরা ঢলে পরে রাতে, তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে যাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই, তোমাকে পাই। থেমে যায়। রুদ্রপুরুষে আর চোখে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকা নির্বোধ বউর পানে ঝুঁকে বউর দিকে যায়। ফিসফিস করে বলে, এভাবেই পার হয়ে যায় দুজনের পথ। ক্লাবে থাকা সকলকে রাহিত, সায়ের ও বাকি গার্ডরা চেক দিচ্ছে, সাথে হুমকিও দিচ্ছে। দরজায় আটকে দেওয়া মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে, ভয়ে জড়সড় হয়ে। সায়ের সবাইকে বিদায় দিয়ে মেয়েটির পাশে দাঁড়ায়। ভালো হয়েছে শালি, তুই মর। আজ তোকে ছাড়ছে, তোকে টর্চার সেলে নিয়ে এক্সট্রা ডোজে দিবে শালি। আরো যা নষ্টামি করতে। সায়েরের কথা মেয়েটি বেশ ভয় পায়। ভয়ের চোটে সায়েরকে জড়িয়ে ধরতে নিলে সায়ের এক ধাক্কায় ফেলে দেয়। তেলে বেগুনে জ্বলে উঠে। বেয়াদব মেয়ে, আমি সেখানের মতো রাগী নই তাই বলে কি মাথা কিনে নিয়েছিস? আমি সুন্দরীদের জন্য, তাই বলে তোর মতো নষ্ট মেয়ের জন্য নাকি? আর শোন, আমি এখন এক সুন্দরীতে আসক্ত, অন্য সুন্দরীদের জন্য মায়া হলেও কিছু করার নেই। আমার পার্সোনাল সুন্দরী মেরে ফেলবে, তাই আমাকে ভুলে যা। জানি কষ্ট হবে আমার মতো হট একটি ছেলেকে ভুলতে। সায়েরের কথায় এমন একটি সিরিয়াস মুহূর্তেও রাহিত হো হো করে হেসে ওঠে। রাহিতকে হাসতে দেখে মেয়েটি ব্যাককলের মতো চেয়ে আছে, আর সায়ের রেগে বোম হয়ে যায়। এই বেয়াদব, হাসিস কেন তুই? থাপড়িয়ে লাল বানাবো। রাহিত হাসি থামিয়ে সন্দেহের চাহনি দিয়ে তাকায়। সাহেব ভাই, আপনার পার্সোনাল সুন্দরী কি সেই সাংবাদিক নাকি? রাহিদের প্রশ্নে কাশি উঠে যায়। সে দ্রুত চোখ দিয়ে শাসিয়ে বের হয়ে যায়। রাহিত হেসে ফেলে। একটা গার্ড এসে মেয়েটিকে তুলে নিয়ে যায় শেরহানের আস্তানায়।
অন্ধকারে চেয়ে আছে পুরো ছাদ। চারপাশের কৃত্রিম আলোগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। খান ভিলার বিশাল ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে ষোড়শী কন্যা। মৃদু বাতাসে কোমর ছড়িয়ে যাওয়া কেশগুলো দুলছে। হাতে থাকা চায়ের কাপটি শব্দ করে উঠিয়ে আবার মুখে নেয়। বাহিরে গরম, তবুও বাতাস। ছাদের ধারে একটি অবয়ব এক ধ্যানে চেয়ে আছে মেয়েটির পানে। চোখের পলক না ফেলেই চেয়ে আছে পুরুষটি। কি যেন হলো, হঠাৎ আড়াল থেকে এগিয়ে যায় মেয়েটির দিকে। চায়ের কাপটি হাতে নিয়ে যেতে শূন্য পেয়ে ধ্যান ভেঙে তাকাতে দেখে একটা পুরুষালী হাত সফেদ রাঙা চায়ের কাপটি নিয়ে নিয়েছে। অন্ধকারের মধ্যে হলেও গ্রাম চিনতে একটুও কার্পণ্য করল না ষোড়শী কন্যা। পুরুষের অভয়টি চায়ের কাপটা এক চুমুকে খেয়ে শব্দ করে রাখে। চোখে মুখে মুগ্ধতা আড়াল করে কাঠিন্যতা এনে মেয়েটির পানে তাকায়। শান্ত অথচ কঠিন স্বরে বলে, রাত বাজে ১টা, এখন ছাদে কি কাজ? তোর ঘর নেই নাকি? মেয়েটি চায়ের কাপটি হাতে তুলে মাথা উঁচু করে তাকায়। ধীর স্বরে উত্তর দেয়, ছাদে আসার কোনো নিয়ম কারণ আমাদের বাড়িতে নেই। অন্য জায়গা হলে হতে পারে, আর আমাকে প্রশ্ন করার মতো অধিকারও নেই। কথাটি শেষ হতেই থমথমে নীরব পরিবেশটি ভয়ঙ্কর গরম হয়ে ওঠে। থাপ্পড়ের বিকট শব্দে বাতাসও যেন থমকে যায়। রাগে তাজের মাথা ফেটে যাচ্ছে। থাপ্পড়ের বেগে মৌরি নিচে ছিটকে পড়ে যায়। তবুও রাগান্বিত পুরুষ ছুঁয়েও দেখে না। ওইভাবেই দাঁড়িয়ে রাগ সংবোধন করার হাজারো প্রয়াস চালাচ্ছে। তাতে কি কাজ হয় তার? না, হয় না। রাগ আরো ধাপে ধাপে এগিয়ে যায়। এক টানে মৌরিকে টান দিয়ে নিজের সামনে দাঁড় করায়। নরম গালখানা শক্ত হাতের নিচে পিষে দেয় আরো একবার। এবার মেয়েটি আর সহ্য করতে না পেরে গায়ের অসহ্য যন্ত্রণায় হু হু করে কেঁদে ওঠে। কানে কান্না শব্দ পৌঁছাতে রাগেই চোখ দুটো শিথিল হয়ে আসে। এক নয়নে তাকিয়ে আছে। কি হলো কে জানে। শক্ত হাতের বাঁধন ছুটে হালকা হয়ে যায়। আদরের সহিত নরম আদর চেপে কাছে নিয়ে আসে অতি নিকটে। এত কাছে আসাতে ষোড়শী কন্যা কান্না থামিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। তুই অধিকারের প্রশ্ন করিস না মৌ। আমার থেকে বেশি অধিকার এই দুনিয়ার কারণেই মৌরি শিকদারের উপর। গরম পরিবেশ আবারও মুহূর্তে শীতল রূপ ধারণ করে। মৌরি কান্না বন্ধ করে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকায়। মৌরি শিখদের মানে? মৌরির ছোট প্রশ্নে যুবকটি অচল ভাবে চেয়ে আছে। কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তাজ। সে একজন প্রফেসর। নরম সরম ব্যক্তিত্ব তার পছন্দ না। শেরহানের মতো কঠিন মানুষকে তো তাই এত পছন্দ। তার বলতে গেলে তার আইডল বয় শেরহান খান। তাজ মৌরিকে পর্যবেক্ষণ করে উত্তর দেয়, শোনো মেয়ে, তোকে অধিকার নিয়ে ভাবা লাগবে না। সময় হলে নিজের অধিকার দিয়ে দিব। যদি বেশি বাড়াবাড়ি করিস, এ বয়সে কাদার জন্য প্রস্তুত হওয়া চেয়েছিলি, বড় হলে দিব, কিন্তু তুই তো বেয়াদব। তোর তো এখনই লাগবে। মৌরি রাগে কটমট করে ওঠে। রাগী স্বরে বলে, আপনি সবসময় আমাকে মারেন, কই মিম আপুকে তো মারেন না। তাহলে আমার প্রতি কেন অধিকার নাকি তাচ্ছিল্য, কোনটা? তাজ এক টানে মৌরিকে বুকে চেপে ধরে। হঠাৎ বুকে নিতে অশান্ত মেয়েটি শান্ত হয়ে যায়। দুজনেই নিঃশ্বাসের গতিতে পুরো পরিবেশ ভার হয়ে যায়। আমি অন্য নারীর গায়ে হাত দিব না। তোকেই মারবো, তোকেই সব করব। তবুও দূরে যেতে পারবি না তুই। ছোট না যে হাতে কলমে বলবো, যা করতে করতে বলবো, বিনা প্রশ্নে করবে। মৌরি জোর করে চলে যেতে নিলে তাজ এক টানে পাজাকোলা করে নেয়। হঠাৎ করে নেওয়ায় খেই হারাতে তাজের শার্টের বুকের দিকে খামচে ধরে। তাজ হাসে, মুচকি হেসে বলে, আমি শোয়ার আগেই খামচে খামচি করিস, আমি দেই। সামলাতে পারবি তো নাকি? খেয়ে হারিয়ে নিয়ে যাবি কন্যা? মৌরি উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। আর তার প্রেমিক পুরুষ মন খুলে দেখে তাকে। সূর্যের সত্যতা প্রমাণ হয় তিমিরে ঢাকা আধারে কেটে যখন একবারে আলো ছড়িয়ে যায় ধরণীতে। আর চাঁদের সত্যতা প্রমাণ হয় সূর্যের প্রখর আলো কেটে আধারে ঢেকে যাওয়া ধরণীতে যখন এক ফালি স্নিগ্ধ মিষ্টি আলো নিবু নিবু আলো দিয়ে ছড়িয়ে দেয়। বিকেল 5টা। সেদিনে পরে কেটে যায় 2 দিন। মাহিরা এখনো স্বাভাবিক। শেরেহানের সেদিন প্রণয় বাক্য, স্পর্শ, গভীর ভয় ক্ষত মুহূর্তেই কাটিয়ে নিয়ে যায় অষ্টাদশীর অন্তর হতে। শেরহান অফিসে গিয়েছে, এখনো ফেরেনি। অফিসের কাজে ইদানিং প্রচুর ব্যস্ত, তাই তো দিনের দিকে একটু সময় দিতে পারে না। তবে এতে কোনো আক্ষেপ নেই। মাহুর মানুষটা যতটুকু সময় বাড়িতে থাকে তাকে প্রতিটি মুহূর্ত সেকেন্ড উপভোগ করায়। মাহিরা সোফার উপরে পা মেলে বসে আছে, হাতে এক বাটি নুডলস আর চিকেন ফ্রাই একটু একটু করে মুখে পুড়ছে, আর টিভিতে গোপাল ভাত দেখছে।
বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত। আজ কেউ ড্রয়িং রুমে নেই, এখন শুধু মাহিরা বাদে। ক্লান্ত দেহ টেনে বাড়িতে প্রবেশ করে শেরহান। নিজের রুমে দিকে পা বাড়াতে নিলে হঠাৎ সোফায় বসে থাকা রমণীর পানে ক্লান্ত আখিদয় আটকে যায়। সোফায় বসে পা তুলে একের পর এক চামচ দিয়ে চিবুচ্ছে মুখে। শেরহান উপরে না গিয়ে সোজা মাহিরার পাশে বসে নিজের আশেপাশে আচমকা বসতে দেখে টিভি হতে চোখ ঘুরিয়ে নিজের পাশে তাকায়। ক্লান্ত মায়াবী আদল দেখে মালিহা দ্রুত নুডলসে বাড়তি রেখে উঠে দৌড় দেয়। সেকেন্ডের মধ্যে এমন একটা কাণ্ড ঘটায় শেরহান ব্যাককলের মতো চেয়ে আছে। কি করলো এই মেয়ে? তার বুঝে আসলো না, তাই কৌতূহল নিয়ে কিচেনের দিকে চেয়ে আছে ফেরার অপেক্ষায়। প্রায় 3 মিনিট পরে মাহিরা ছোট ট্রেতে এক গ্লাস শরবত নিয়ে শেরহানের দিকে এগিয়ে দেয়। নিজের সামনে শরবত দেখে ক্লান্ত শেরহান বাক্য ব্যয় না করে দ্রুত শরবতটুকু খেয়ে নেয়। শরবত শেষ দেখে মাহিরা হাত পেতে গ্লাস নিতে নিলে এক টানে শেরহান তার কোলে বসায়। শরবত খাওয়ার ফলে ঠোঁট দুটো শীতল হয়ে আছে। উষ্ণ শরীরের আলিঙ্গনে মাহিরা চুপ হয়ে বসে থাকে। শেরহান তার শীতল ওষ্ঠজোড়া ঘাড়ে ছুঁয়ে দিতে কেঁপে ওঠে, কাঁপা কাঁপা স্বরে বলে, ছাড়ুন, যে কেউ এসে পড়বে। আসো, আমার বউ, অন্য কেউ না। আর লজ্জা নামক কোনো সফটওয়্যার আমি ইঞ্জিনিয়ার নেই। চুপ করে বসো। শেরহান আবারও চুমু দিতে ব্যস্ত হয়ে যায়। আজ পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। শেরহান ঘাড় ছেড়ে নিচের দিকে ঘোরায়, ধীরে ধীরে নেশালো অধর জোরে সামনে এগিয়ে নিয়ে যায়। মিলিত হবার আগেই কারো কথা স্বর শুনে মাহিরা এক লাফে ছিটকে সরে যায়। শেরহানের কোনো ভাবমূর্তি নেই, সে আগের ন্যায় বসে আছে, তবে মুগ্ধতা কেটে একরাশ বিরক্তি নিয়ে। সাহেব দুই চোখ হাত দিয়ে বুঝে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে বলে, আল্লাহ ও আল্লাহ, ভাগ্যিস আমি রোজা না, নাহলে কি হতো আমার। আল্লাহ, ছিছি রে, না না না, এইটুকু শেরহান ছি। মাহিরা লজ্জায় মাথা নুয়ে আছে, ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে যেতে। এই নির্লজ্জ লোকের জন্য তার এই অবস্থা আজ। শেরহান বিরক্ত নিয়ে ইয়া জোরে ধমক দেয়। এই ড্রামা আছে, একদম চুপ করো। তোর জন্য বউ লজ্জা পেলে তোর ভবিষ্যৎ অন্ধকার করবো। সাহেব তড়িৎ গতিতে পিছু ফিরে নাটকীয় ভঙ্গিতে বলে, সাদা লুচু, তোর আমার ভবিষ্যতের দিকে চোখ কেন? তুই কি মেয়ে নাকি? মাহিরার দিকে প্রশ্নবিদ্ধ চাহনি দিয়ে আবারও বলে, মাহু, তোর জামাই কি মেয়ে বোন? এই ছেলের মতিগতি একটু ভালো না, ছিছি। মাহিরা এত সময় লজ্জা ফেলে রেখে হো হো করে হেসে ওঠে। শাহের মানেই বিনোদন, মাহিরা বেশ জানে। মাহিরা হাসতে দেখে শাহের ও শেরহান দুজনেই মুগ্ধ নয়নে চেয়ে থাকে। তাদের হাসির মধ্যে তাজ উপস্থিত হয়। সবাইকে হাসতে দেখে প্রশ্ন ছুড়ে, কি হলো, এত হাসি কেন? আমাকেও বল, আমিও হাসি। শাহের তাজের কাছে গিয়ে দাঁড়ায়, শেরহানের দিকে তাকিয়ে দুষ্ট হাসি। কি শুনবি? এটা হাসির না, এটা তো সাংঘাতিক ব্যাপার। আমি এসে দেখি একটা গাভী আর গরুর একসাথে। শাহের আর কিছু বলার আগেই শেরহান তার পায়ের জুতোটি শাহেরের পিঠে ছুঁড়ে মারে, যার দরুন মুখের কথা বন্ধ হয়ে যায়। শেরহান এগিয়ে এসে জুতো হাতে নিয়ে তাজকে দিতে নিলে তাজ দৌড়ে অন্য পাশে চলে যায়। শাহেরও দৌড়ে পালায়। মাহিরার হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছে। শেরহান বুড়ো কুচকে তাকায়। সে চুমু খেতে পারেনি, তার বউ কাঁদবে না তা না করে সে হেসেই যাচ্ছে মেয়ে। নির্বোধ, হাসবি না, থাপড়ি গাল লাল করে দেব। শেরহানের ধমকে মাহিরার হাসি বন্ধ হয়ে যায়। থমথমে মুখ নিয়ে তাকায়, কিছু না বলে চলে যেতে নিলে শেরহান ডাক দেয়। তুই নুডলসের বাটি নিয়ে রুমে আয়, দ্রুত। শেরহান আর দাঁড়ায় না, সোজা নিজের ঘরে চলে যায়। মাহিরা ব্যাককলের মতো চেয়ে আছে। এই লোকের ভাবমূর্তি বোঝা বড় দায়। বিরক্ত নিয়ে সেও রুমে চলে আসে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারপাশে মাধুরীর মাখানো পরিবেশ। মানুষ নিজের ব্যস্ততা রেখে হয়তো একটু অবসর নিয়েছেন। মৃদু বাতাসে গাছের পাতাগুলো হালকা নড়ছে, চুলগুলো দুলছে। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা রমণীর বিষণ্ণ মনখানা আকাশে নিবদ্ধ। জীবনের পিছুটান নেই তার, তবুও কেন যেন একাকিত্ব গুমোট করে দিচ্ছে হাসিখুশি মেয়েটাকে। নিজের বেলকনিতে দাঁড়িয়ে আছে সানা। 2 দিন হলো আজ সে বাড়িতে নিজের। সাহেব নিজেই দিয়ে গিয়েছে। শেরহান সিকিউরিটি ব্যবস্থা করে করা ভাবে। সানার বাবা মা কেউ নেই। জন্মের সময় মা মারা যায়। তার বাবা তাকে ছোট করে বড় করে। বাবা গত হয়েছে আজ 1 বছর হয়েছে। সেই হতে জীবনটা আরো অগোছালো হয়ে গিয়েছে। সানার বাবা একজন সাংবাদিক ছিলেন। বাবাকে দেখে অনুপ্রাণিত হয় ছোট্ট সানা। তাই তো
নিজেও পরিশ্রম করে আজ এত দূর এসেছে। এক নামে এই সানাকে চেনে সবাই। বিষণ্ণ নারী ব্যালকনিতে কালো গোলাপটির দিকে এক ধ্যানে চেয়ে আছে। হঠাৎ তার ফোনটি কর্কশ্বরে বেজে ওঠে। সানা একরাশ বিরক্ত নিয়ে উঠে রুমে যায়। বেডে পড়ে থাকা ফোনটি হাতে নিয়ে আননোন নাম্বার দেখে ভুরু কুঁচকে আসে। সানা ভালো করে দেখে না, এই নাম্বার তার কেউই না, তাহলে কার? রায়ানের লোক নয় তো? এসব ভাবনার মধ্যে কলটি কেটে যায়। 1 সেকেন্ডের মধ্যে আবারও কল আসে। সানা না ভেবেই রিসিভ করা মাত্রই পুরুষালী ভরাট স্বর ভেসে আসে। এই অসুন্দরী, ফোন তুলতে কি এত সময় লাগে? তোমার জন্য পরে সুন্দরীরা আমি হারা হবে। হুক। এতগুলো আজাইরা কথার মালিক যে শায়ের তা চিনে বিন্দুমাত্র ভুল করেনি সানা। বিরক্তি নিয়ে উত্তর দেয়, এই যে মিস্টার মোল্লা, আপনাকে কল দিয়ে ডেকেছে কি? আপনি তো জনগণের ঠুক্কু, মেয়েদের পার্সোনাল সম্পদ। তো তাদের রেখে এখানে কাজ কি? শোনো মেয়ে, বেশি লাফালে একেবারে কাজে নিয়ে এসে ওয়াইফ ফোর রাইডার বানাবো। পরে তুমি আমার কথা মতো সার্ভিস দিবে। জরিনা। সানা রাগে ফুঁসে ওঠে। এই লোক শুধু তার পিছে লেগে থাকে। সেইরাম ভাইয়ের নাম্বার দিয়েন তো। শেরহানের নাম্বার শুনে শায়ের মিয়ে যায়। ধীর স্বরে বলে, ওর নাম্বার দিয়ে কাজ কি? পরপুরুষের নাম্বার দিতে হয় না বেদম মেয়ে? ওরে, সুন্দরীদের সুগার ড্যাডির মুখে আল্লাহর নাম। বাবা গো, আল্লাহ আজ কোন দিক দিয়ে সূর্য উঠেছে তাই ভেবে পাই না। সুগার ড্যাডিকে? শায়ের মির্জা ওরফে সুগার ড্যাডি। শোনো মেয়ে, তোমাকে কাবু করার মতো শক্তি আছে, তাই কম চিল্লাও, তাহলে ধরে একেবারে কিছু একটা করে ফেলবো। শায়েরের কথা বুঝতে না পেরে সানা কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ে, এই অসভ্য লোক কি বলেছেন আমাকে বুঝিনি। আগে উত্তর দাও, অসভ্যতা মেয়ের কি করেছি আমি? বেশি কিছু না মেয়ে। ফোন রাখুন তো, জ্বালাতে এসেছে অসভ্য লোক। এই অসভ্য লোক আজীবন বেলা অবেলায় তোমাকে জ্বালাবে। আর অল্প কিছুদিন রাখো মেয়ে, নিজের যত্ন নিও। আর কোনো সমস্যা হলে অসভ্যের নাম্বারে কল দিও। সানার উত্তরের অপেক্ষা না করে শায়ের কল কেটে দেয়। সানা ফোনের দিকে তাকিয়ে আছে। শায়েরের কথা বুঝলো না। এই লোক কি রাগ করেছে নাকি? যাহ বাবা, সে তো মজা করেছে। সানার হাজারো ভাবনার মধ্যে হঠাৎ উপলব্ধি করে তার ভেতরে এত সময়ের জ্বালা পোড়া অশান্তিগুলো গায়েব হয়ে গিয়েছে। অজানা ভালো লাগা ছেয়ে যায় পুরো দেহ বয়ে। সানা আবার ব্যালকনিতে চলে যায়। অন্ধকার আকাশে পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। চোখের সামনে হাসি খুশি একটা মুখ ভেসে ওঠে, যার মুখে সবসময় একটি কৃত্রিম হাসি ঝুলে থাকে। তা সত্য নাকি মিথ্যা বোঝা বড় দায়। আগুনের নিচে থামাচাপা অভিব্যক্তিগুলো প্রকাশের জন্য এক ফোঁটা জলের প্রয়োজন, যা পুরোটা আপনার কাছেই। বিশাল গেটের উপরে বড় বড় অক্ষরে লেখা পুলিশ স্টেশন। সামনে থাকা গার্ডের উপেক্ষা করে কালো পোশাক পরা একটি ব্যক্তি প্রবেশ করে। আশেপাশে সরিয়ে ছিটিয়ে মানুষ তাদের দিকে ফিরেও তাকালো না, সোজা এখানকার সিএর কক্ষে প্রবেশ করে। নিজের কেবিনে অনুমতি বিনা কাউকে দেখে চোখ তুলে তাকায়। সামনে তাকাতেই কালো পোশাকে মোড়ানো একটি ব্যক্তিকে দেখতে পায়। ব্যক্তিটি সোজা চেয়ারে বসে কোনো রূপ বাক্য ব্যয় না করে একটি পেন ড্রাইভ অফিসারের হাতে দেয়। অফিসার না বুঝে চেয়ে আছে। ফিসফিস করে ব্যক্তিটি বলে ওঠে, স্যার, এখানে একটা অপরাধীর সব প্রমাণ দেওয়া আছে। আপনি নিজ দায়িত্বে তার তদন্ত করে যথাসাধ্য শাস্তি নিন। তো আপনি কে? আমার পরিচয় লাগবে না, নিজের কাজ করুন। অফিসার কিছু বলার আগেই লোকটি বের হয়ে যায়। অফিসার পিছু পিছু যায়, কিন্তু ধোঁয়াশার মতো মানুষের আড়ালে হারিয়ে যায়। অফিসারটি নিজের কেবিনে এসে পেন ড্রাইভটি ওপেন করতেই হা হয়ে চেয়ে আছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে রাতের আধারে পুরো শহর ঢেকে গিয়েছে। সারাদিনের ব্যস্ত মানুষ, ব্যস্ত শহর ঝিমিয়ে এই সময়। শেরহান বড্ড ক্লান্ত। আজ রাতে খাওয়া শেষ করে মাহিরাকে আজ নিচে থাকতে দেয়নি, কোলে করে নিয়ে এসেছে। রাত 2:45। মাহিরার বুকে মিশে ঘুমিয়ে আছে সুঠামদেহী পুরুষটি। ছোট্ট মেয়েটি এই পুরুষের আকারে ছোট হওয়ায় বুকের নিচে পিষে গিয়েছে দেখা বাহুল্য। হঠাৎ করে কেউ আসলে ঠাওর করা বেশ কঠিন যে এই রুমে এই পুরুষ বাদে অন্য আরো একটা মেয়ের বসবাস আছে। আধারে পুরো রুম বুঁদ হয়ে আছে। নিস্তব্ধ কক্ষে দুই নরনারীর নিঃশ্বাসের শব্দে পুরো রুমে ঝংকার তুলছে। মাহিরের বুকে মিশে ঘুমিয়ে আছে সুঠামদেহী পুরুষটি। ছোট্ট মেয়েটি এই পুরুষের আকারে ছোট হওয়ায় বুকের নিচে পিষে গিয়েছে বলা বাহুল্য। হঠাৎ করে কেউ আসলে ঠাউর করা বেশ কঠিন যে এই রুমে এই পুরুষ বাদে অন্য কারো একটা মেয়ের বসবাস আছে।
আধারে পুরো রুম বুঁদ হয়ে আছে। নিস্তব্ধ কক্ষে দুই নরনারীর নিঃশ্বাসের শব্দে পুরো রুম ঝংকার তুলছে। গভীর ঘুমে আচ্ছন্ন শেহান নড়ে ওঠে নিজের ফোনের কর্কশ শব্দে। চোখ মেলে তাকাতেই তার বুক পকেটের কাঠগোলাপের মসৃণ মায়াবী দেহখানা ভেসে ওঠে। ফোনের জন্য বিরক্ত গুলো পাশে ঠেলে এক মনে চেয়ে আছে গোলাপের পাপড়ির ন্যায় অধর জোড়া। পুরুষকে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলে। তাকিয়ে নারী জানে। শেরহান মাহিরাকে আরো চেপে ধরে ঠোঁট কাছে নিতেই আবারও ফোন বেজে ওঠে। মাহিরার দিকে এক পলকে দ্রুত ফোন সাইলেন্ট করে। শেরহান মাহিরাকে ঘুমিয়ে থাকতে দেখে প্রাণ ভরে শ্বাস নেয়। তার বোর ঘুম ভাঙুক তা সে চায় না। শেরহান ফোন হাতে নিতে ধীরে ব্যালকনিতে চলে যায়। রাহিত ফোন করেছে বারবার। তোকে অসময়ে ফোন করতে না করেছিলা? শেরহানের গম্ভীর স্বরে কেঁপে ওঠে। সে ভয় মিশ্রিত স্বরে বলে, সরি ভাই, আমি ইচ্ছা করে দেইনি। এখনকার সিও অফিসার আপনাকে অ্যারেস্ট করতে এসেছে। এত রাতে আমার কাছে ভিতরে যেতে দেয়নি, গার্ড নিয়ে তাকে আমার রুমে এনেছে। শেরহান এত রাতে পুলিশের আসার কথা শুনে অস্বাভাবিক, কেননা সে জানতো এরকম কিছু হবে। সে ধীর স্বরে উত্তর দেয়। ওকে, তুই দেখে যত্ন কর, আমি আসছি। শেরহান কল কেটে ভিতরে যেতে দেখে মাহিরা উঠে বসে আছে তার পানে চেয়ে। হঠাৎ প্রেয়সীকে জেগে থাকতে দেখে এগিয়ে আসে। ঘুমন্ত আদল হাতের সাহায্যে উঁচু করে প্রশ্ন করে। শেরনি, কি হয়েছে? উঠেছে যে? মাহিরা ঘুমু ঘুমু কণ্ঠে উত্তর দেয়। চোখ মেলে আপনাকে দেখিনি, তাই তো উঠে বসেছি। কি হয়েছে? শেরনি এমন ঘুম ঝাড়ানো কণ্ঠে মাতাল পুরুষ থমকে যায়। সবকিছু ভুলে মাহিরাকে বুকে টেনে নেয়। জান, তুমি তো গুড করো, তুমি ঘুমাও, আমি একটু বাইরে যাবো। 30 মিনিটের মধ্যে তোমার সামনে উপস্থিত হবো। এত রাতে কোথায় যাবেন? দরকার নেই ঝামেলা করবেন নিশ্চয়ই। এইটা করতে দিব না। প্রমিস বউ, তোর ঘুম ভাঙানোর শাস্তি হারে হারে টের পাবে। যে দেখাস না, ঘুমা, আসছে আমি। শেরহান মাহিরাকে ছেড়ে বের হয়ে যায় টি শার্ট জড়িয়ে। এদিকে মাহিরা কিছু না বলে অতিরিক্ত ঘুমের জন্য আবারও ঘুমিয়ে যায়। খানবিলার বিশাল সদর দরজা ভেদ করে রুদ্র পুরুষ ধীর পায়ে বের হয়ে যায়। কিছুটা হেঁটে বাড়ির কিনারায় কোয়ার্টারে প্রবেশ করে। রুদ্র পুরুষের পা পড়তেই প্রত্যেকে উঠে দাঁড়ায়। সবার মধ্যস্থানে দাঁড়িয়ে আছে অফিসার ইরান। শেরহানকে দেখে খ্যাপা বাঘের মতো এগিয়ে আসে। অফিসারটি কিছু বলার আগেই নিচের গালে ঠাস করে চড় পড়তেই মাথা চক্কর দিয়ে ওঠে। অফিসার চোখ মেলার আগেই একই গালে পরপর দাবাং মার্কা আরো 10টা থাপ্পড় পড়ে। অফিসারটি এবার নিজের খেই হারিয়ে ফ্লোরে পড়ে যায়। অফিসারকে পড়ে যেতে দেখে শেরহানের মাথা গরম হয়ে যায়। কেমন পুরুষ যে থাপ্পড় খেয়ে হারে! রাইতকে ধমক দিয়ে উঠাতে বলে। মুহূর্তেই আবারও সামনে নিয়ে দাঁড় করায়। অফিসারটি কাটো কাটো স্বরে নিজের গাল চেপে ধরে বলে, স্যার স্যার মারবেন না, কি করেছি আমি? শেরহান উত্তর না দিয়ে বাকি গালটায় পরপর আরো 10টা থাপ্পড় মারে। অফিসারটি আর দাঁড়াতে পারলো না, এবারও পড়ে যায় ঠাস করে। শেরহান হাতে ফু দিয়ে ময়লা ঝেড়ে পকেটে হাত গুজে দাঁড়ায়। সেই গুরু গম্ভীর ভাব নিয়ে বলে, তুই অফিসার, কাজে লাগলে আসতেই পারিস, সমস্যা নেই। তবে রাত বেরোতে এমন কি কাজ তোর? হ্যাঁ, আমার বউর ঘুম ভাঙানো দুঃসাহস কি করে করলি? শেরহানের বাক্য শেষ হতেই প্রত্যেকে হা করে তাকিয়ে আছে। বোর ঘুম ভেঙে যাওয়ার জন্য এভাবে মারলো। আর তারা কি ভাবলো? শেরহান অফিসারের পায়ে লাথি মারে। লাথি বেগে লোকটি আর্তনাদ করে ওঠে। সহ্য করতে না পেরে শেরহান আরো একটি লাথি মারে। আমার বউর ঘুম ভাঙিয়েছিস, বেয়াদব, পুঁতে ফেলবো তোকে। আমার বউয়ের ঘুম ভাঙানোর অধিকার শুধু আমার, তোদের না। কলিজা ছেড়ে ফেলবো, রাবিশ। অফিসার শেরহানের দিকে তাকিয়ে আছে। এই লোক বিচার করতে এসে নিজেই ইচ্ছেমতো মার খেলো। ভয়ে ভয়ে উত্তর দেওয়ার সাহস করছে না, যদি আবার মারে। শেরহান পকেট থেকে ফোন বের করে সময় দেখে তাড়া দিয়ে বলে, অফিসার, এখন ওটা বল, কি জন্য এসছিস? বউকে 30 মিনিট দিয়ে এসছে। এর মধ্যে যেতে না পারলে যত সেকেন্ড দেরি করবে ততগুলো গুলি তোর ভবিষ্যতে মিলে যাবে। অফিসারটি দ্রুত উঠে দাঁড়ায়। কাঁপা কাঁপা স্বরে বলে, না না স্যার, কিছুই জানি না আমি। বুঝলাম, তুই পুরুষ না, তবে এসছিস যখন, তোকে তো মারতে পারি না। বল, এখন ভালো বাচ্চার মতো গড় করে সব ভরে দে। শেরহানের কথায় সকলে মুখ টিপে হাসে, তবে উচ্চ স্বরে বলে না। অফিসার এবার উঠে শেরহানের কাছে তার ফোন বের করে একটা ভিডিও বের করে দেয়। ভিডিওটা শেরহানের খুনের দৃশ্যগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। শেরহান নির্বিকার হয়ে দাঁড়িয়ে ভিডিওর কিছু অংশ দেখে ফোনটা ছুঁড়ে মারে। মুহূর্তেই 2 খণ্ড হয়ে যায়। অফিসার শেরহানের পরবর্তী রিয়াকশন দেখার জন্য তাকিয়ে আছে। শেরহান অফিসারের মুখোমুখি হয়ে দাঁড়ায়। শোন অফিসার,
আমি কাউকে কখনো কৈফিয়ত দিই নাই, আর দেবও না। তবে এটা একটা আইনের কাজ, তুই তো ডিউটি পালন করবি, এটাই ঠিক। তাকে মেরেছে, সে আমার বউকে ছোঁয়ার চেষ্টা করেছে। শোন রাখ, তোদের আইনের চোখে হয়তো মামলা করা, হয়তো নারী নির্যাতন, হ্যান ত্যান, এসব আইনের ধার আমি ধারি না। সে ধরনের বউয়ের একটু ডিস্টার্ব মারে, তার হায়াত শেষ। আশা করি বুঝছিস কেন মেরেছে। অফিসারটি শেরহানের সাথে তাল মিলায় হ্যাঁ হ্যাঁ করে। শেরহান হাসে। ওকে, তাহলে এবার যে এগুলো দিয়েছে তার পরিচয় দে। আমি তাকে দেখিনি। অফিসারটি শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু জানায়। শেরহান উত্তর না দিয়ে তার পকেট থেকে একটা কার্ড বের করে অফিসারের সামনে দেখায়। শেরহানের পরিচয় পেয়ে অফিসার ভীত চোখে চেয়ে আছে। কাঁপা কাঁপা স্বরে বলে, স্যার, আমি আপনাকে চিনি নাই। সরি স্যার। সমস্যা নেই, তুমি সিসিটিভি ফুটেজের সকল ভিডিও ক্লিপ রায়তের কাছে দিয়ে দিও। এখন যাও। অফিসারটি গালে হাত দিয়ে সম্মতি জানায়। অফিসার যেতে নিলে শেরহান একটা গার্ডকে অনুমতি দেয় তার সাথে যাওয়ার জন্য। তারা যেতে শেরহান রাহিদকে কিছু একটা বলে চলে যায়। ঘরে এসে দেখে বউ ঘুমায়। সে নিজেও বউর পাশে ঘুমিয়ে যায়। নিজের কক্ষে বসে আছে রায়ান। ইদানিং বড্ড চুপ হয়ে গিয়েছে। বেশি যে কথা বলে তাও না, তবুও চুপ সে। রানা জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না। রানা এসে দেখতে পায় অন্ধকারে রায়ান বসে, তাই এগিয়ে যায়। হঠাৎ পায়ে কিছু একটা বেজে ঠাস করে পড়ে যায় সে। কিছু পড়ার শব্দে রায়ান বিরক্তি নিয়ে তাকায়। রানা উঠে লাইট অন করতেই দেখতে পায় সামনে একটা লাশ, চোখগুলো নেই, বিধ্বস্ত পড়ে আছে। শরীরের কিছু কিছু অংশ মাংস নেই, রক্তে ছড়াছড়ি। তার পাশে হুইস্কির বোতল, সিগারেট, ড্রাগস সব কিছু এলোমেলো করে পড়ে আছে। রায়ান ও এলোমেলো। রানা দীর্ঘশ্বাস ফেলে, এসব জীবন তার আর ভালো লাগে না। তবুও কিচ্ছু করার নেই, মিশে গিয়েছে তো, এখন মৃত্যু ছাড়া বাঁচার উপায় নেই তার। রানার ভাবনার মধ্যে রায়ানের ধীর গতির কথা শোনা যায়। কিরে রানা, এই জগৎ হতে মুক্তি চাস? রানা রায়ানের দিকে তাকিয়ে আছে, তবে উত্তর দেয় না। রায়ান হাসে। অদ্ভুত মানুষটির হাসিতে আজ বিষণ্ণতা মিশে রয়েছে। রায়ান সিগারেটে টান দিয়ে বলা শুরু করে, তুই আমাকে প্রশ্ন করতি না আমার জীবন এমন কেন? তাহলে শোন, আমার বাবা ছিলেন লন্ডনের বড় সায়েন্টিস্ট, আর আমার মা ছিল না। বাবা একজন সাইকো ছিল। সে আমার মাকে আমার সামনে মেরে ফেলে তার আবিষ্কারের জন্য। সেদিন দেখেছিলাম বাবা মাকে খুবলে খায়, কি স্বাদ করে খায় বলার মতো না। মা মারা যাওয়ার পরে আমার দুর্বিষহ দিনগুলো জীবনে আসে। মা মারা যাওয়ার পরই বাবা আমার দিকে ফিরেও তাকাতো না। খাবারের জন্য ছোট আমি ছটফট করতাম, তবুও পেতাম না। একদিন খিদের যন্ত্রণায় পাগলের মতো সব তন্ন তন্ন করে খুঁজেও পাই না। পরে বাবার আবিষ্কারের রুমে প্রবেশ করি। লুকিয়ে বাবা ঘুমেছিল ল্যাবে। ভেতরে একটা মেয়ের লাশ, অর্ধেক খাওয়া ছিল। খিদের তীব্র যন্ত্রণায় সেখানে থেকে এক টুকরা মাংস খেয়েছিলাম। প্রথমে উটকো গন্ধে বমি করে ফেলি। এর মধ্যে বাবা প্রবেশ করে। আমার মুখে রক্ত দেখে দ্রুত এগিয়ে আসে। বাবা সেদিন আমাকে কি সুন্দর আদর করলো। এরপর থেকে বাবার আদর পাওয়ার জন্য প্রতিনিয়ত তার সাথে খেতাম। সে থেকে আমিও একটি নরখাদকে পরিণত হলাম। আগে অন্যকে খুশির জন্য খেতাম, এখন নিজের খুশির জন্য খাই। এইটুকুই তফাৎ। আর শেহরান, ও উড়ে এসে আমার অন্ধকারে জুড়ে বসেছে। এবার সে তার প্রিয়সীকেও হারাবে, শুধু তাকে না, তার অংশকেও হারাবে। অপেক্ষা কর। রায়ান হো হো করে হেসে ওঠে। রানা স্বাভাবিকের ন্যায় চুপ থাকে। সে জানে তার বস কোনো একটা কিছুর জন্য আবারও চুপ হয়ে গিয়েছে। সকাল 8টা বাজে। মাহিরা ঘুমিয়ে আছে। পর্দা ভেদ করে সূর্যের আলো তার চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। শেরহান এখনো গভীর ঘুমে তলিয়ে আছে। মাহিরা উঠে যেতে নিলে নিজেকে কারো গভীর আবদ্ধে আটকে দেখে। মায়াবী চোখে, খোঁচা খোঁচা দাড়ি, সিল্কি চুলগুলো কপালে ছড়িয়ে আছে। ঘুমের জন্য ফর্সা মুখটায় কিছুটা তেল চিটচিটে হয়ে আছে। মায়া পুরুষের এরূপ রূপ দেখে অষ্টাদশীর দম বন্ধ হয়ে আসে। ইচ্ছে করে ললাটে একটি চুমু খেতে। যেই ইচ্ছে সেই কাজ। সে তো ঘুমিয়ে আছে, দেখবে না। এই ভেবেই অষ্টাদশটি এগিয়ে ললাটে চুমু খায়। মাহিরার লজ্জায় ফর্সা গালটার লাল আভা ছড়িয়ে যায় মুহূর্তে। মাহিরা নিজেকে নিজে 100টা বকা দিয়ে উঠে যেতে নিলে শেরহান এক টানে বুকের উপরে ফেলে দেয়।
চুলগুলো সরিয়ে গলায় মুখ ডুবিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, বেবি সাহেবা, লজ্জা হরণ করে চলে যান কেন? আসুন, আমি একটু একা একা করে মজা নেই। মাহিরা দম আটকে আসছে। এই লোক না ঘুমিয়েছিল? কিভাবে উঠলো? মাহিরা কাঁপা কাঁপা স্বরে বলে, কি সব বলছেন? আমি ফ্রেশ হব, ছাড়ুন আমাকে। ছি মাহিরা, তুমি কি করে পারলে? আমি তো ঘুমিয়েছিলাম। অবলাটা ছেলেকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরে শার্ট খুলে ছি। আর কত লজ্জা লাগছে আমার। বিস্ময়ে অষ্টাদশীর চোয়াল ঝুলে যায়। সে একটা চুমু খেয়েছে আর এই লোক কি বলে? মাহিরা কিছু বলবে তার আগেই শেরহান তার ওষ্ঠজোড়া দখল করে নেয়। রুদ্রপুরুষ কোমল ঠোঁট জোড়া পাগলের মতো চুমু খাচ্ছে। প্রায় 20 মিনিট পরে ছেড়ে দেয়। ছাড়া পেতে মাহিরা স্বভাবগত হাঁকাচ্ছে। শেরহান দুষ্ট হাসে। শোনো মেয়ে, বিয়ে করেছি, বাসরও করব, তাই নিজেকে তৈরি করো, যে কোনো সময় টেনে নেব, বাধা যেন না পাই বউ। মাহিরার পুরো মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। শেরহান মাহিরাকে ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে যায়। মাহিরা এখনো বেডে শুয়ে আছে। এই মানুষটার মতো ভালো তাকে কেউ বাসে না। অপেক্ষার উপেক্ষা মাহিরা করবে না। শের আপনার জন্য অতি শীঘ্রই আসছে আপনার অপেক্ষার মিষ্টান্ন। প্রেমের শেষ নেই, তা নতুন রূপে উদয় হয়। প্রিয়ার প্রেমে মাতাল প্রেমিক পুরুষের তার ইশকে পুরে জীবন উথাল ঢেউয়ের মতো ভানিয়ে ছাড়ে। সেরা নিজের অফিসে বসে আছে অন্যমনস্ক হয়ে। মন বড্ড বউ বউ করে, তবে কাজের চাপে ইচ্ছেতে সায় দিতে পারছে না। সেরান ল্যাপটপে কাজ করছে। দরজায় কেউ নক করতেই অনুমতি দেয়। রাহিদ ও ইরান অফিসার প্রবেশ করে। শেরহান এখনো নিজের কাজ করছে। তারা ঠায় দাঁড়িয়ে আছে। শেরহান হাতের কাজ শেষ করে মাথা উঁচু করে তাকায়। দেখাও। রাহিদ হাতে থাকা পেন ড্রাফটি হাতে নিয়ে সোজা শেরহানের কাছে দেয়। শেরহান পেন ড্রাফটি ওপেন করে ইগুলের মতো জহুরির চাহনি দিয়ে চেয়ে আছে। ভিডিও দেখতে দেখতে শেরহান রাহিদকে বলে এক জায়গায় আটকে দেয়। সে পজ করে ভালো করে কিছু একটা দেখে। দৃশ্যমান হতেই হিংস্র আঁখিদ্বয় জল জল করে ওঠে। ইরান ও রাহিদ চেয়ে আছে। শেরহান তার ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায়। হে রাহিদ, গাড়ি বের কর। ব্যাস, এই একটা বাক্য শেষ হওয়ায় আগেই চলে যায়। রাইডকে চলে যেতে দেখে ইরান দৌড় দেয়, তবে শেষ রক্ষা হয় না। শেরহান শার্টের কলার চেপে ধরে। অফিসার ভয় পায় দেখে আমাকে? না 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 স্যার, কিছুই না। আমি জানতাম তুই পুরুষটা, তবে তুটলো বলি কবে? শেরহানের কথায় ইরান চোখ তুলে তাকায়। কি বলে? সে নাকি পুরুষ না? তার মতো স্ট্রং একটি অফিসারকে হাতের ইশারায় ঘুরায় ভাবা যায়? ইরান কিছু বলতে নিলে শেরহান পাত্তা না দিয়ে সোজা বের হয়ে যায়। রাহিদ আগে থেকেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। শেরহান গাড়িতে উঠে বসতেই রাহিদ ড্রাইভ শুরু করে। ইরান তার গাড়িতে পিছু পিছু দৌড়ে রওনা দেয়। পড়ার টেবিলে কলমের মাথায় কামড়ে বসে আছে রমণী। খোলা চুলগুলো বাতাসে দুলছে। বিরক্তিতে বারবার সরিয়ে দেয়, তবুও বিরক্ত করছে। বিরক্তিকর তিক্ততায় কলম ছুঁড়ে ফেলে, চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মাথার ওড়না টেনে ব্যালকনিতে চলে যায়। বাহিরে সূর্য মামা তার সব তেজ ঢেলে দিয়ে দণ্ডায়মান হয়ে আছে। পাতলা নরম ঠোঁট জোড়া নেড়ে অস্পষ্ট স্বরে বলে, অচেনা অজানা শহর যার নেই কারো সাথে লেনা দেনা, ঝড়ের মতো বিনা সংকেতে ছুটে আসে শের আমার রাজ্যের সিংহাসনের শের। এই যে আমাকে পাগল বানিয়ে ছেড়েছে, এই লোক পড়ায় মন নেই, পুরো দুনিয়া উল্টে দিয়েছে। মাহিরা একা একা হাসে। শেরহানের কথা ভাবলে অজান্তে মুখে হাসি ফুটে ওঠে। অষ্টাদশীর কঠিন পুরুষ পুরো দুনিয়ায় এক রূপে তাকে, আর তার কাছে আরেক রূপ মানুষটা। মাহিরা শেষ করে দিবে প্রণয়ের অত্যাচারে। মাহিরা একা একা হাসে। এর মধ্যে মৌরি রুমে ঢুকে বোনকে এভাবে হাসতে দেখে কপাল কুঁচকে তাকায়। আপু, তোমার কি হয়েছে? হুম হুম, পাগলের মতো হাসো কেন? মৌরির ডাকে ভেবা চেকা খায় মাহিরা। চোখ তুলে সামনে তাকাতেই লজ্জায় গাল দুটো আলো লাল হয়ে যায়। আমি কি সেহেরম ভাই যে তুই লজ্জা পাচ্ছিস আপি? মৌরির বাক্য কর্ণকুহুর হতেই মেয়েটি চমকে তাকায়। রাগে লুক নিয়ে বলে, বেয়াদব, থাপ্পড় দিব, আমি তোর বড়। আমি কখন বললাম যে আমি বড়? তা হাসছো কেন? মুখ আমার, হাসি আমার, তাই হাসি। এখন বল কেন এসেছিস? তাজ ভাই, আব্বু আম্মু নানি সবাই আসছে। আম্মু তোমাকে নিচে ডাকছে। তাজ ভাই এসেছে? হঠাৎ করে ষোড়শীর মনটা কেমন করে ওঠে। সেদিন রুমে গিয়ে আসার পরে আর সামনে আসেনি। মৌরিকে কথা বলতে না দেখে মাহিরা ডাক দেয়। কিরে মৌ, কথা বল। হ্যাঁ হ্যাঁ আপু বলো।
কি হয়েছে, মন খারাপ? না আপু, আসো তুমি, আমি যাই। মৌরি আর এক মুহূর্ত দাঁড়ায় না, ছুটে বের হয়ে যায়। মাহিরাও পাত্তা না দিয়ে বই গুছিয়ে মাথায় ওড়না টেনে বের হয়ে আসে। খানবিলার উৎসবমুখর পরিবেশ। এই বাড়িতে কেউ আসলে এমনি হয় সবাই মেতে ওঠে তাদের নিয়ে। মাহিরার নানা বাড়ি সবাই এসেছে। মাহিরার বিয়ের খবর পেয়েই মাহিরা নিচে নেমে দেখতে পায় তার নানি আজমিরা শিকদার বসে আছে, তার মামা মামি আন্টি সবাই বসে কথা বলছে। মাহিরা ছুটে তার নানির কাছে চলে যায়। আজমিরা বেগম নাতনিকে দেখতে পেয়ে খুশিতে বুকে চেপে ধরে। নাতনির বিয়ের খবর শুনে এক মুহূর্ত বসেনি, ছুটে এসেছে। সে খুব খুশি, কেননা সে রানের মতো পাত্র কেনা চায়। আজমিরা বেগম ভাঙা ভাঙা গলায় বলে, বাহ, বিয়ে করে ফেলেছেন আমাকে রেখেই? হ্যাঁ, আপনার জামাইকে নিয়ে যাব নাকি? এই বলে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। মাহিরা লজ্জায় তার বুকে আরো মিশে যায়। তাজের আম্মু উঠে এসে মাহিরার মাথায় হাত বুলিয়ে দেয়। মিমও পাশে বসে। সবাই মাহিরাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে, নানা আলাপ করছে। অন্যদিকে এক জোড়া চোখ সদর দরজার পারে চাতক পাখির মতো চেয়ে আছে, একটা পুরুষের দিদারের আশায়। তাজ আজ ভার্সিটি গিয়েছে, ইম্পর্টেন্ট ক্লাস আছে, বলেছে ক্লাস শেষে খানবিরা ফিরবে। মাহিরা উঠে দাঁড়ায়, তাকে যেতে দেখে মিম ডাক দেয়, কোথায় যাচ্ছিস মাহু? এই তো আপু, রুমে যাব, আসো তুমি। চল। মিমাও মাহিরার সাথে তার রুমে চলে যায়। মৌরি সবাইকে পর্যবেক্ষণ করছে। অশান্ত মন বড্ড পীড়া দেয় অযথা। অপেক্ষার প্রহর কেটে সদর দরজা ভেদ করে সফেদ রঙা শার্ট পরা পুরুষটির চোখের উপরে মোটা ফ্রেমের চশমাটি ঠেলে ভিতরে প্রবেশ করছে। তাজকে দেখে মায়া বেগম এগিয়ে আসে। কিরে বাবা, দেরি করলি কেন? কই দেরি ফুপি, আমি আবার চলে যাব। তাজ আর কিছু না বলে সোজা সবার সাথে এসে বসে পড়ে। শিথিল আখিদয় অশান্ত বালিকার দিকে আটকে যায়, যার চাহনি তার দিকেই নিক্ষেপ ছিল। চোকাচোকি হতেই মৌরি চোখ ঘুরিয়ে অন্য পাশে চলে যায়। তাজ মুচকি হাসে। সেও সবার সাথে কথা বলে গেস্ট রুমে চলে যায় ফ্রেশ হতে। কালো ল্যাম্বরগিনি গাড়িটি বিশাল বড় একটি অফিসের কাছে এসে থামে। রাহিদ দ্রুত বের হয়ে ডোল খুলে দিতে শেরহান বের হয়। ইতিমধ্যে ইরানও পৌঁছে যায়। শেরহান পা চালিয়ে ভেতরে প্রবেশ করে। সকল স্টাফরা কাজ করছে। শেরহানকে ভিতরে যেতে দেখে সকলে উঠে দাঁড়ায়, কেননা তাকে সবাই চেনে টপ বিজনেসম্যান হিসেবে। সে আমির ইন্ডাস্ট্রির এমডি। লিফটে করে 6 তলায় পৌঁছে হাতের ডানের দিকে কেবিনে নক না করেই ঢুকে পড়ে। সামনে বসে থাকা লোকটি নিজের ফাইল চেক করছিল। হঠাৎ নিজের কেবিনে কাউকে অনুমতি বিনা প্রবেশ করতে দেখে রেগে গিয়ে কিছু বলবে তার আগেই নিজের সামনে স্বয়ং শেরহান খানকে দেখে উঠে দাঁড়ায়। ভয় মিশ্রিত স্বরে চোখ দুটো লাল হয়ে আসছে। শেরহানের মুখে লেগে আছে ক্রূর হাসি। সে গিয়ে সোজা চেয়ার টেনে বসে পড়ে। তাচ্ছিল্য হেসে বলে, মিস্টার হায়ানা, বসুন বসুন, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? লোকটির গাম বের হয়ে গিয়েছে। ভয়ে ভয়ে বলে, স্যার স্যার, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, বসবো তো, সাথে তোমাকেও দেখবো। শুনলাম কার জন্য কলেজে বৃদ্ধি পেয়েছে। আমার খুনের ভিডিও করে পুলিশের হাতে দেয়। আমি আবার কলেজে কাটের ডাক্তার। আসো তো বাবু, দেখি একটু। শেরহানের কথার মধ্যে ইরান প্রবেশ করে। লোকটি আরো কেঁপে ওঠে। শেরহান রাহিদের দিকে তাকাতেই রাহিদ এগিয়ে গিয়ে লোকটিকে এক থাবায় তার পায়ের নিচে ফেলে দেয়। লোকটি এবার হু হু করে কেঁদে দেয়। শেরহানের পা দুটো আঁকড়ে ধরে বলে, স্যার স্যার, দয়া করে মাফ করে দেন, আর জীবনের এই সাহস করব না, ভুল হয়ে গিয়েছে। শেরহান বাঁকা হাসে। মুহূর্তে ফর্সা মুখটা লাল হয়ে যায়, চোখগুলো লাল লাল হয়ে যায়। শেরহান এক পা দিয়ে ধাক্কা মেরে আরেক পা দিয়ে বুকে পিষে ধরে। ব্যথার চোটে ব্যক্তিটির গলা দিয়ে মুহূর্তেই গলগল করে রক্ত বের হয়ে যায়। ইরান হাঁ করে চেয়ে আছে। মুহূর্তে তার হাত দুটো দিয়ে গাল আটকে ধরে। সেদিনের রাতে মারের কথা মনে পড়তেই বুক ধক করে ওঠে। সেরা রক্তির গলার দিকে পা চেপে ধরে হিস হিসিয়ে বলে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস কই পেলি? আমার আড়ালে ক্ষতি করার চেষ্টা যে করে সে নিজের মৃত্যু নিজে ডেকে আনে। আর এর আগে বহুবার অনেক কিছু বলেছিস, বাদ দিয়েছে। এবার তুই আমার জানার বিষয় না গলেছিস, তোর নাক থাকবেও না, গলবেও না। শেরহান রাহিদের পানে তাকায়। তার গান হাতে দিতেই বুক বরাবর শুট করে। গুলি শব্দ পুরো রুম জুড়ে হাহাকার বয়ে যায়। সাউন্ড প্রুফ রুম হওয়ায় বাইরে কেউ টেরও পেল না। শেরহান গান কোমরে গুজে উঠে দাঁড়ায়। ইরানের পানে হিংস্র আখিদয় নিক্ষেপ করে হুঙ্কার ছাড়ে, জীবনে কাটা ফেলে মুহূর্তে উগড়ে ফেলে দিতে হয়, নয় ওই কাটার বিষ পুরো দেহে ব্যথিত করে। শেরহান কাউকে কিছু বলতে না দিয়ে বের হয়ে যায়। ইরান রাহিদের দিকে চেয়ে আছে। রাহিদ কিছু না বলে গার্ড কল দেয় লাশ গুম করার জন্য।
সময় গড়িয়ে বিকেল 5:37। মেহমান আজ থাকবে। সাজ্জাদ খান সবাইকে জোর করে রেখে দিয়েছে। নানিদের থাকার কথা শুনে মাহিরা খুশিতে লাফিয়ে ওঠে। সে আজ সারা দিন সবার সাথে ব্যস্ত ছিল, মিমের সাথেও সময় কাটিয়েছে। ড্রয়িং রুমে সকলে বসে আছে। আজমিলা শিকদার নাতনি জামাইয়ের জন্য বসে আছে কখন আসবে তার অপেক্ষার অবসান ঘটিয়ে ক্লান্ত শরীরে শেরহান প্রবেশ করে বাড়িতে। এত মানুষ দেখে অবাক হয়। শেরহান আসতেই সাজ্জাদ খান ডাক দেন। শেরহান ভিতরে এসে সবাইকে সালাম দিয়ে বসে। আজমিনা বেগম শেরহানকে কাছে ডেকে নিলে সে এগিয়ে পাশে বসে। আজমিনা বেগম হেসে শেরহানের মাথায় হাত বুলিয়ে দেয়। কি দাদু ভাই, আমার নাতনিকে পেয়ে আমাকেই ভুলে গেলে? শেরহান মুচকি হাসে। তৃষ্ণার্ত আঁখি দয় সবাইকে রেখে ঘুরে ফিরে একজনকে শেরহানের এই অবস্থা দেখে জামাল সাহেব বলেন, মাহিরা মিমের সাথে ছাদে যাও, ফ্রেশ হয়ে এসে কথা বলো। জামাল সাহেবের কথায় সবাই হেসে দেয়। শেরহান এক পলক দেখে সোজা উপরে এসে ছাদে চলে যায়। ছাদের কার্নিশ বেয়ে দাঁড়িয়ে আছে অষ্টাদশী। আজ বাসন্তী রঙের 3 পিস পরেছে। কানের পাশে একটা তাজা কাঠগোলাপ গুজে রেখেছে। মিমের সাথে দাঁড়িয়ে কথা বলছে। কথার ফাঁকে মুচকি হাসে, যার দরুন গালে টোল পড়ে। শেরহান মাত্র ছাদের দরজায় পা রাখতেই থমকে যায়। তার সামনে হলুদ পরীকে দেখে সারা দিনের তৃষ্ণা মুহূর্তেই কেটে যায়। হেলে দুলে শেরহান ভিতরে প্রবেশ করে। মিম কথার মধ্যে শেরহানকে আসতে দেখে চুপ হয়ে যায়। মাহিরা এখনো হাসছেন। নিজের কানের কাছে কারো নিঃশ্বাস অনুভব করে পিছে ফিরে চমকে ওঠে। পিছু ফেরার আগেই নেশালো স্বরে শুনতে পায়, ওই কাঠগোলাপ, এভাবে হেসো না, দম বন্ধে মরণ কবুল। অষ্টাদশী কেঁপে ওঠে। আবেশে চোখ বন্ধ করে কামিজ খামচে ধরে। রুদ্রপুরুষ তার মায়াবিনীর পেটে টান দিয়ে নিচের দিকে মিশিয়ে নেয়। ঘাড়ে মুখ ছুঁয়ে ফিসফিস করে বলে, প্রাণ ভ্রমর, তোকে দেখলে আমি দিন দুনিয়া ভুলে যাই। নিজেকে আয়ত্তে রাখে বেশ কঠিন হয়ে পড়ে। শেরহানের হাতের বাঁধন ছোটানোর চেষ্টা করে কাঁপা কাঁপা স্বরে বলে, কি করছেন? মানুষ ছাদে, ছাড়ুন। শেরহান হাত ছাড়িয়ে পিছু ফিরে দেখে মিম হাঁ করে চেয়ে আছে। মিমকে তাকিয়ে থাকতে দেখে মিম লজ্জায় নুয়ে যায়। ছি, মিম কি ভাববে? শেরহান ভ্রু কুচকে তাকায়, গাম্ভীর্যতা বজায় রেখে প্রশ্ন ছুড়ে, এই মেয়ে এইভাবে তাকিয়ে কেন? আর চলে চলছে ছিল না, নয় কি? মিম অবাকের রেশ কাটিয়ে উত্তর দেয়, সেহরাম ভাই, এটা আপনি কিনা তা উপলব্ধি করতে হা করে চেয়েছিলাম, আর কিছুই দেখিনি। মাহিরা খুব করে কেসে ওঠে। শেরহান দ্রুত মাথা ফু দিয়ে মিমের দিকে চেয়ে বলে, কেন, আমি কি আগে এলিয়েন ছিলাম? এই না, কিসব বলেন? আসলে আপনার মতো কঠোর রক্ষ মানুষ রোমান্স, তাই আর কি। ইডিয়েট। শেরহান মাহিরাকে পাজা কোলো করে সোজা নিজের ঘরে চলে যায়। মিম হাসতে হাসতে লুটিয়ে পড়ে। হঠাৎ রুক্ষ একটি মুখ ভেসে ওঠে। সেও তো তাকে নিয়ে কত স্বপ্ন দেখে, কিন্তু তাকে সহ্যই করতে পারে না। মুহূর্তে হাসি খুশি মুখটি কালো আধারে ঢেকে যায়। বিষণ্ণ মিম মায়ের ডাক শুনে ছাদ থেকে নামতে নিলে বাড়ির অদূরে কাউকে দেখে চোখ আটকে যায়। ভালো করে তাকালে দেখতে পায় একটা মেয়ে কতগুলো ছেলেকে খান বিলার দিকে তাক করে কিছু একটা বলছে। অতি সাবধানে তা দেখলেই বোঝা যায়। মিম এগিয়ে দেখবে তার আগেই তার মা আবারও ডাক দেওয়ায় সে দ্রুত চলে যায়। ছেলেগুলোকে বিদায় দিয়ে শকুনি নিয়ে চোখে তাকিয়ে আছে মুখোশ পরা ব্যক্তিটি। জহুরি আঁখি তাক করে হিসিয়ে বলে, শেহরান, তোর এই সুখ না, এটা মাত্র দুঃখ আসার আভাস। তুই যাবি আর শেষ হবে সব। তোর অর্ধাঙ্গিনী আমার হাতেই মরবে। একটা কালো গাড়ি আসতেই মেয়েটি উঠে চলে যায়। নিঃশ্বাসে বুক পকেটের কাঠগোলাপ, মায়ায় ভরা, ধ্বংসের বীজ লুকানো, যে কখনো মোছে না সুরা। রাতের ঘুমোট আধারের ন্যায় মেঘ বালিকার হৃদয়ে কালো মেঘেরা জমা হয়ে গিয়েছে। ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠছে। প্রেমিক পুরুষের বুকে লেপ্টে শুয়ে আছে। আজ মেঘেরাও হয়তো বালিকার কান্নার স্বরে মিলিয়ে আসছে সুর মেলাতে। বজ্রপাতের বিকট শব্দে চারপাশ তোড়পাড় চড়ছে। রাতের খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। আগামীকাল সবাই ঘুরতে যাবে বলে সকলে এক্সাইটমেন্ট নিয়ে যে যার রুমে চলে যায়। মাহিরাও নিজের ঘরে এসে দেখে শেরহান তার জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। হঠাৎ জামা কাপড় গোছাতে দেখে বুড়ো কুচকে তাকায়, এগিয়ে পাশে দাঁড়ায়। শেরহান হাতে শার্টখানা রেখে মাহিরার দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চেয়ে আছে। মাহিরা শেরহানের দিকে চেয়ে প্রশ্ন ছুড়ে, এত জামা কাপড়ের সমাহার নিয়ে কার কাছে যাবেন আপনি? শেরহান দুষ্ট হেসে ব্যাগের চেইন লাগিয়ে জায়গা মতো রেখে মাহিরার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। চাতক পাখির ন্যায় চেয়ে আছে তার পানে।
শেরহানের হেয়ালি পানা তার একটুও ভালো লাগছে না। ওই লোক আবার কই যাবে এই ভেবে অষ্টাদশীর বুকে ইয়া বড় পাথর আটকে গিয়েছে। শেরহান মাহিরার দিকে এগিয়ে যায়। প্রশস্ত বুকে ছোট্ট দেহটি বিড়ালছানার মতো জাপটে ধরে দাঁড়ায়। প্রাণ ভরে শ্বাস নিয়ে বলে, প্রেয়সী। মাহিরা বুকে লেপ্টে আছে নিশ্চুপ করে। শেরহান ডাকলেও কোনো রূপ উত্তর দেয়নি। শেরহান আরো চেপে ধরে, মিহিসরে ডাক দেয়, প্রেয়সী যান, ও যান। বিড়ালছানার মতো লেপ্টে থাকা অষ্টাদশী মিহিসরে উত্তর দেয়, কোথায় যাবেন আপনি আবারও আমাকে ছিঁড়ে? শেরহান মাহিরার ঘাড়ে নাক দিয়ে ঘষতে ঘষতে চুলগুলো ছড়িয়ে ছোট ছোট চুমু খায়। নেশালো স্বরে বলে, যান, তোমাকে প্রস্তুত করতে রেখে যাচ্ছি আমি। আসার পরে আর ছাড়বো না, প্রমিস। যান, তোর এই ছোট্ট দেহটি ব্যথায় জর্জরিত করব। আমার প্রতিটি নিঃশ্বাসের সাথে মিলিত হব। যান, তোমার দেহের ভাঁজে এঁকে দিব তোমার শের সাহেবের চিহ্ন। শেরহানের প্রতিটি বাক্য মাহিরাকে কাঁপিয়ে তুলছে। মাহিরা জড়ানো স্বরে বলে, আপনি থামুন, আমার হৃৎপিণ্ড বের হয়ে যাবে এত বিট করলে। অসভ্য লোক, যেমন শরীরে তেজ তেমন কথার তেজ, দম বন্ধ করে ফেলে। শেরহান হেসে ফেলে। মাহিরাকে বুকে নিয়েই বেডে শুয়ে দেয়। চুলে বিলি কেটে দিতে দিতে বলে, বউ, আমি 10 দিনের জন্য লন্ডন যাব। তুমি নিজেকে প্রস্তুত করো। আমি ফিরে এসে আপনার এই ছোট্ট দেহটা ব্যথায় জর্জরিত করব। আমার ফুলকে কাঁদাবো ম্যাডাম। মাহিরা 10 দিনের কথা শুনে চমকে ওঠে। শেরহানের বুকে মিশে যায়, কান্নারত স্বরে বলে, আপনি কোথাও গেলে আমাকে একেবারে ভুলে যান। তার মানে আমি 10 দিন এই রুদ্রপুরুষের মাতাল করার স্বর শুনবো না? এই যে গভীর সমুদ্রের ন্যায় আখিদয় ডুব দিব না? বউ, সময় পেলে তোমাকে আগে কল দিব। যান, এটাকে স্যান্ডেল করার জন্য যাওয়া লাগছে। তুমি এসব না ভেবে ঘুমাও। সকালের ফ্লাইট ওঠা লাগবে। মাহিরা কি আর শোনে সেই কথা? অষ্টাদশী বৃষ্টির দানার মতো অশ্রু ফোঁটা গড়িয়ে শেরহানের শার্টের বুকের অংশ ভিজিয়ে ফেলছে। বাহিরে ঝড়ের প্রকোপ বেড়েই চলছে। বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে সব। বৃষ্টির গতি এতই যে ঢাকা শহরের রাস্তাও পানি জমেছে। মাহিরা এখনো নাকে ঘষে কান্না করছে। মাহিরার কান্না আর সহ্য হচ্ছে না। এমএ কাটলে তোকে এখনই কি করি খালি দেখবি। চুপ। মাহিরা আরো কেঁদে ওঠে। অসভ্য লোক, আমি কাঁদি আপনার কি? দূরে সরুন পাষাণ লোক। শেরহান মাহিরাকে বুকে আগলে নিয়ে নরম স্বরে বলে, শেরনি, বেলকনিতে যাবি বৃষ্টি বিলাস করতে? মুহূর্তে মাহিরার কান্না বন্ধ হয়ে যায়। সে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। শেরহান মাহিরাকে কোলে নিয়ে ব্যালকনিতে চলে যায়। বৃষ্টির মেঘে চারপাশ ঝাপসা হয়ে আসছে বাতাসে, সবকিছু উড়িয়ে নেওয়া তাণ্ডব। শেরহান মাহিরাকে কোলে নিয়েই ডিভানের উপরে বসে যায়। মাহিরা এক ধ্যানে বাহিরে তাকিয়ে আছে। অন্যদিকে তার পুরুষ তার নারীর পানে ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে। বাহিরে বৃষ্টির ফোঁটা ছিটে এসে অষ্টাদশীকে মুহূর্তে ভিজিয়ে দিয়েছে। বাতাসের শীতলতায় কেঁপে ওঠে শেরহানের সাদা শার্টটা, বৃষ্টির পানিতে ভিজে লেপ্টে গিয়েছে। মাহিরা উষ্ণতা পেয়ে শেরহানের বুকে আরো লেপ্টে যায়। বৃষ্টির গতি বাড়তে দেখে শেরহান মাহিরার কানের কাছে মুখ নিয়ে বলে, শেরনি, আরো ভিজবে কি? মাহিরা তড়াক করে চোখ মেলে তার পানে চায়। এই লোকের শ্বাস এই বৃষ্টির তেজের থেকেও বেশি কাঁপিয়ে দিয়েছে তাকে। মাহিরা মাথা নাড়িয়ে না জানায়। শেরহানের হাতের বাঁধন ছুটিয়ে সামনে এগিয়ে যায় আরো। বৃষ্টির ফোঁটা আরো ভিজিয়ে দেয় তাকে। গায়ের পাতলা শাড়িটি আরো লেপ্টে যায়। ডিভানে বসে এক ধ্যানে শেরনির প্রতিটি ভাঁজে চোখ বুলাচ্ছে। লেপ্টে যাওয়া শাড়ির জন্য প্রতিটি ভাঁজ ফুটে উঠেছে। শেরহানের চোখ লাল হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। এই মেয়ে তাকে এভাবেই শেষ করবে? এক দমকা বাতাসে মাহিরার পাতলা শাড়ির আঁচলখানা সরে যায়। শেরহানের চোখ জ্বলে যায়। সে সহ্য করতে না পেরে উঠে সোজা মাহিরার পেছনে দাঁড়ায়। নিজে পেছনে শেরহানের অস্তিত্ব অনুভব করেও চুপ থাকে। বাহিরে এক ধ্যানে চেয়ে আছে। দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গিয়েছে। শেরহানের গরম নিঃশ্বাসে মাহিরার কাঁধে আছড়ে পড়ছে। শেরহান তার শক্ত হাতখানা মাহিরার নরম পেটে বিচরণ শুরু করে, নিজের বুকে মিশিয়ে নেয়। মাহিরা শেরহানের স্পর্শে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। সে তার মাহুরানীকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তাকাতেই দেখতে পায় সরে যাওয়া আঁচলখানা অবহেলায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। শেরহান মাহিরাকে জানালার সাথে চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে দুজনেই। ললিতা, তোমাকে যদি বৃষ্টি ভেজে রাতকে সাক্ষী করে প্রণয়ের বর্ষায় ভিজিয়ে দেয়, তুমি কি খুব রাগ করবে? মাহিরা হাঁ করে তাকিয়ে আছে। সে কি বলবে নিজেও জানে না।
শেরহান উত্তরের আশা না করে কোমর টেনে অধরে অধর ডুবিয়ে দেয়। উন্মাদের ন্যায় অষ্টাদশীর নরম অধর জোড়ায় নিজের আধিপত্য বিচরণ করে প্রায় 20 মিনিট একসাথে। মাহিরা ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস নিতে থাকে। শেরহান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। জোরে জোরে শ্বাস নেওয়ার ফলে মাহিরার বক্ষ দেশের ভাঁজখানা ওঠানামা করছে। শেরহান মাহিরার ভেজা শরীর নিয়েই কোলে তুলে বেড়ে শুইয়ে দেয়। এত তাড়াতাড়ি করায় মাহিরা কোনরূপ উত্তর দিতে পারেনি। মাহিরার ভেজা শাড়ি শেরহান ছুঁড়ে মারে। শেরহান মাহিরার বুকে নিজের মাথা জড়িয়ে ধরে কাঁপা কাঁপা স্বরে বলে, Believe me, I can't control it anymore. Sweetheart, your warm breath is making my breath heavy. The rise and fall of your chest is intensifying my forbidden glances. Sweetheart, please, let me drown in you. শেরহানের চোখ আজ বড্ড অচেনা লাগছে মাহিরার। শেরহান মাহিরার বুকে হাত দিবে তার আগেই মাহিরা কাঁপা কাঁপা স্বরে বলে, শের সাহেব, আমার পিরিয়ড চলছে। ব্যাস এই একটা বাক্যই তার শের সাহেবের জন্য যথেষ্ট। শেরহান অসহায় ন্যায় কিছুক্ষণ চেয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, পাখি, তুমি অসুস্থ আগে কেন বলো নাই? কষ্ট হচ্ছে? ব্যথা পেয়েছো কি? সরি জান, খুব করে সরি, আমার একটু খেয়াল ছিল না। শেরহান দ্রুত উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে যায়। নিজের ভেজা কাপড় পাল্টে দ্রুত মাহিরার জন্য জামা কাপড় বের করে ফ্রেশ হয়ে আসতে বলে। মাহিরাও কোনো রূপ বাক্য ব্যয় না করে ওয়াশরুমে চলে যায়। শেরহান বেডশিট পাল্টে সব গুছিয়ে ফেলে। দ্রুত মাহিরার জন্য হট ওয়াটার ব্যাগ রেডি করে দাঁড়িয়ে আছে। মাহিরা ভেজা শাড়ি পাল্টে সুতির 3 পিস পরে মাথায় তাওয়াল পেঁচিয়ে বের হয়। শেরহান দ্রুত মাহিরাকে কোলে তুলে নেয়, বেডে বসিয়ে মাথার তাওয়াল খুলে ফেলে পাশে থেকে হেয়ার ড্রায়ার নিয়ে আলতোভাবে চুলগুলো শুকিয়ে দিয়েছে। এতটা সময় দুজনেই নিশ্চুপ ছিল। শেরহান সব গুছিয়ে রেখে মাহিরার সামনে এসে দাঁড়ায়। পেট ব্যথা বেশি কি? মাহিরা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। শেরহানের চোখ মুহূর্তে লাল হয়ে যায়। তার নিজের প্রতি ঘৃণা আসে। সে কেন জানলো না? মাহিরাকে কিছু না বলে সোজা রুম হতে বের হয়ে যায়। মাহিরা তাকিয়ে আছে। এ লোক কই গেল? রাগ করেনি তো আবার? মাহিরা অনুতপ্তের আগুনে পুড়ে যাচ্ছে। বেশ কিছু সময় পরে শেরহান হাতে করে একটা বাটি নিয়ে রুমে প্রবেশ করে। মাহিরা বেডেই শুয়েছিল। শেরহান বাটিটা হাতের পাশের টেবিলে রেখে বুকের মধ্যে জড়িয়ে ধরে বসায়। মাহিরা উঠে বসলেও মাথা নুয়ে রাখে, যা দেখে শেরহান বিরক্ত হয়। জোর করে মাথা তুলতেই তার বুক ধক করে ওঠে। তাহলে সে যা ভেবেছে তাই হয়েছে কি? তার বউরানীকে কষ্ট দিয়ে ফেললো শেরহান? মাহিরার দিকে চেয়ে উন্মাদের ন্যায় প্রশ্ন করে, এই বউ, সরি জান, কষ্ট দিয়েছি, আর জীবন হবে না। তুই বলার আগ পর্যন্ত আমি আসবো না। সরি। তবু কাঁদে না, আমার কষ্ট হয়। মাহিরা চোখ মেলে তাকায়। এই লোক বলে কি? মাহিরা এবার মুখ খুলে, হুশ, কি বলেন? আমি তো এর জন্য কাঁদিনি, আমি তো আপনার কষ্টে কেঁদেছি। সরি শের সাহেব, আমি স্ত্রী হয়ে দুঃখিত। চুপ, ফাজিল মেয়ে, কিছু বলো। বউ আমার, স্ত্রীর সুস্থতা আগে, পরে সব। সারা জীবন পড়ে রয়েছে আমার। তোমার সুস্থতা ইচ্ছে আগে, পরে সব। তুমি আমার সঙ্গ দিয়ে আমরণ তাতে এর শের খুশি। আল্লাহ দরবারের কিছু চাওয়ার নেই। মাহিরা মুগ্ধ নয়নে তার পুরুষের পানে চেয়ে আছে। এই জন্যই তো এত ভালোবাসে সে। শেরহান উঠে বাটিটি হাতে নিয়ে কিছুটা নুডলস মাহিরার মুখের সামনে তুলে ধরে। খাবার দেখে মাহিরা নাক চিটকায়। না, খাবো না, আমি ঘুমাবো। তুই খাবি, তোর বাবু খাবে। আজ খাও, প্রমিস। লন্ডন থেকে ফিরে আমাকে খাওয়া সহ্য করে দেব। মাহিরার কাশি উঠে যায়। শেরহান হো হো শব্দ করে হেসে ফেলে। এভাবেই শেরহান সম্পূর্ণ খাবার খাইয়ে দিয়ে শুয়ে দেয়। মাহিরা খাবার খেয়ে শুয়ে পড়তে হট ব্যাগ তার পেটে দেয়। মাহিরা না করলেও শোনে না। শেরহানের সকাল 10টায় ফ্লাইট, তবুও ঘুমায় না। মাহিরা আরাম পেয়ে ঘুমিয়ে যায়। এদিকে প্রণয় পুরুষ সারা রাত তার প্রেয়সীকে মন ভরে দেখে রাত পার করেছে। ভোলের আরো ফুটে গিয়েছে। বৃষ্টি হাওয়ায় সারা রাত আজকে সকালটা আলাদা লাগছে। চারপাশে কিরকম আলাদা গ্রান, সৌন্দর্য ফুটে উঠেছে। বেলা 8টা বাজে। শেরহান উঠে রেডি হচ্ছে। মাহিরা ঘুমায়। খান বিলার প্রত্যেকে নাস্তা করছে। বাড়ির মেহমানরা বসে আছে নাস্তা করে। মাহিরা উঠে দেখে শেরহান শার্টের বোতাম লাগাচ্ছে। তার মনটা হুট করে খারাপ হয়ে যায়। সে এগিয়ে গিয়ে শেরহানের হাত সরিয়ে নিজে লাগিয়ে দিতে থাকে। শেরহান হাসি মুখে মাহিরার কোমর চেপে ধরে। বউ, এখন কেমন লাগছে? শার্টের বোতাম তুমি লাগাও কেন? শার্টের বোতাম তুমি লাগাও কেন? শার্টের বোতাম তুমি লাগাও কেন? তোমার কাজ খুলে ফেলা। মাহিরা লাস্ট বোতাম লাগিয়ে বলে, অবশ্যই, শুধু শার্ট আরো কিছু খুলবো, তবে আসুন আগে আপনি।
সকালবেলা বউয়ের মুখে এমন কথা শুনে শেরহান খান টাসকি খেয়ে বসে আছে। এতদিন সে জব্দ করত, আর দেখি বউ তাকে করে। ভাবা যায় এক রাতে কত পরিবর্তন। এই যে টাসকি খাওয়া হলে নিচে আসুন, খাবার খেয়ে বের হবেন। খাবার খেয়ে কাজ কি? তোকে খেলে কাজ আছে। মাহিরা নিজের ওড়না ঠিক করে শেরহানের কাছে চলে আসে, একেবারে নিকটে এসে বলে, আমাকে খেলে লন্ডনের টিকিট বাদ দেন মিস্টার খান। বাহ বউ, তোর জন্য মরণ কবুল। বাহ, আসুন তাহলে। মাহিরা শেরহানের শার্টের বোতাম খুলতে নিলে শেরহান এক লাফে উঠে দাঁড়ায়, মাহিরার দিকে তাকিয়ে বলে, আসার পরে গাইস পয়েন্ট, তোর এই রূপ আমাকে স্ট্রোক করাবে। শেরহানকে আর পায়কে সে দৌড়ে নিচে চলে যায়। অন্যদিকে মাহিরা হেসে লুটোপুটি খাচ্ছে। মাহিরাও নিচে চলে আসে। শেরহান মাহিরাকে নিয়ে টেবিলে বসে পড়ে। সবাই একসাথে খাওয়া শেষ করে শেরহান রাইতকে ডাক দেয়। সবকিছু ঠিক কর, গাড়ি বের কর, আসছে আমি। সাজ্জাদ খান ছেলেকে লাগেজ নিয়ে দেখে প্রশ্ন ছুড়ে, কোথায় যাচ্ছ তুমি? লন্ডন যাব। বোর্ড দেখে খেয়াল রাখেন, এবার কোনো ত্রুটি পেলে কে বাবা কে মা কে কি লাগে সব ভুলে যাব। গট ইট। কাউকে কিছু বলতে না দিয়ে মাহিরার কপালে চুমু খেয়ে বিদায় নিয়ে বের হয়ে যায়। সবাই শুধু চেয়ে আছে শেরহানে যাওয়ার পানে। মাহিরা ধীর পায়ে হেঁটে বাড়ির বাহিরে আসতেই দেখতে পায় শেরহান গাড়িতে উঠছে। মাহিরা দ্রুত এগিয়ে যায় শেরহানের গাড়ির দিকে। বউকে দেখে দ্রুত বের হয়। কি হলো বউ, বের হলে কেন, কিছু বলবে? আপনি সুস্থভাবে আমার আঙিনার শিশির হয়ে আবারও আসেন। মাহিরাকে বুকে চেপে ধরে চুমু খেয়ে বিদায় নিয়ে চলে যায়। মাহিরা ছলছল দৃষ্টিতে তাকিয়ে ভেতরে চলে আসে। মাহিরা যেতেই একজোড়া চোখ ভয়ঙ্কর ভাবে তাকায়। শেহরানের ফুল এবার আমার হাতেই মলিন হবে। বর্ষণের পরের নিস্তব্ধতা পুরো শহর। শহরের কোণে কোণে পানি জমে গিয়েছে প্রচুর বৃষ্টির ফলে। খান ভিড়ার সামনে যেহেতু গার্ডেন, তাই মাটি এক কিনারায়, বাকিটুকু টাইলসের মোড়া। সবুজ ঘাস ও ফুলগুলো বৃষ্টির পানি পেয়ে সতেজ হয়ে গিয়েছে। মাহিরা ভেতরে প্রবেশ করে দেখে সবাই বসে আছে। মাহিরা সোজা নিজের ঘরে যেতে নিলে রাহি বেগমের ডাক শুনে পা জোড়া থেমে যায়। সে পিছু ফিরে তাকাতেই রাহি ইশারায় নিজের কাছে ডাকে। মাহিরাও বাধ্য মেয়ের মতো বড় আম্মুর কাছে গিয়ে দাঁড়াতেই সে বুকে টেনে নেয়। মাহিরাও বড় আম্মুর বুকে লেপটে যায়। কিরে মা, শেহরান যাবে আগে থেকে বলেনি? বড় আম্মুর প্রশ্ন শুনে মাহিরা মাথা উঁচু করে তাকায়। না আম্মু, সে রাতে জানিয়েছি আমাকে হয়তো হঠাৎ দরকার পড়েছে, চিন্তা করিও না। তুই এখন রেডি হ গিয়ে, ওরা সবাই ঘুরতে যাবে, তুইও যা, মন ভালো লাগবে। না আম্মু, যাব না আমি। মায়া বেগম পাশে এসে দাঁড়ায়, মাথায় হাত বুলিয়ে মেয়েকে কাছে নেয়। যাবি না কেন? শেহরানের জন্য বুঝি? মায়ের কথা শুনে মাহিরা মিয়ে যায়। সে কি বলবে? এই পুরুষের একবারের অনুপস্থিতি মরণ যন্ত্রণা দিচ্ছে। এবার তো আরো দূরে, এবার কি হবে রবি জানে। মাহিরা যাবে না শুনে মিম মৌরি এগিয়ে আসে। মৌরি তার আপিকে জড়িয়ে ধরে বলে, এই আপি, তুমি না গেলে আমিও যাব না। আজমিরা বেগম ও নাতনিকে ডেকে যেতে বলে। মাহিরা সবার কথা রক্ষার্থে রাজি হয়ে যায়। মৌরি, তাজ, মিম, মাহিরা, শায়ের ও সানা যাবে, আবির ও আশিক যাবে। মাহিরা সবার থেকে বলে নিজের রুমে চলে যায় রেডি হতে। মৌরি, মিম সবাই রেডি হয়ে যায়। সানাকে শায়ের আগেই কল করেছে রেডি হতে, তাই তেরা মেয়ে নাকচ করে দেয়। পর মুহূর্তেই মাহিরার কথা শুনে রাজি হয়ে যায়। নারীটি কপালে কালো টিপ, হালকা লিপস্টিক দিয়ে লম্বা চুলগুলো খোপা করেছে। এতেই তার সাজ শেষ। নিজেকে আয়নায় ভালো করে দেখছে। হঠাৎ দোলবের বেজে শব্দ পেয়ে ছুটে যায়। লুকিং গ্লাসে চোখ দিতেই আবিষ্কার করে কালো পাঞ্জাবি পরা সুদর্শন পুরুষকে। কালো পাঞ্জাবিতে কি সুন্দরী না লাগছে। শায়ের বিরক্ত হয়ে আবারও বেল চাপে দিতেই সানার ধ্যান ভাঙে। সে দ্রুত ডোল খুলে দিতেই শায়ের বিরক্ত নিয়ে ভেতরে প্রবেশ করে, কোনো দিক না তাকিয়ে। সানা কিছুটা দরজার আড়াল হয়ে দাঁড়ায়। শায়ের ভেতরে গিয়ে বিরক্ত নিয়ে বলে, ঝুরুটে মেয়ে, আপনি কি আজ সব মেকআপ শেষ করবেন যে দরজা খুলতে পারেন না? সানা কিছু না বলে বের হয়ে রুমের দিকে যেতে নিলে শায়ের মাথা উঁচু করে দেখে চুপ হয়ে যায়। বাক্যহীনের ন্যায় চেয়ে আছে। এটা কে, কাকে দেখছে? সানা আজ শাড়ি পরেছে? তার বিশ্বাসই হচ্ছে না। সেও সানার পিছু পিছু রুমে ঢুকে সানা সাজ শেষ করে জুতো পরছে। শায়ের মুগ্ধ নয়নে চেয়ে আছে অপলক। তার তাকিয়ে থাকার মধ্যে সানাও উঠে দাঁড়িয়ে শায়েরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে দুজনেও চোখে চোখ পড়ে। সানা দ্রুত নজর সরিয়ে তাড়া দেয় বের হওয়ার জন্য। শায়ের নিজেকে সামলে মুচকি হেসে সানার দিকে ভাব নিয়ে বলে, এই যে মিস রানু মণ্ডল, দেখুন তো আমাকে কেমন লাগছে।
আই মিন সুন্দরীরা কি পাগল হবে? রানু মণ্ডল শুনে সানা চেতে যায়, ফোঁস করে ওঠে। সুন্দরীরা নয়, রানু মণ্ডল আপনাকে দেখলে যদি পটে। সায়ের প্রশস্ত হাসে, খুশিয়ে গদগদ হয়ে বলে, বাহ, আপনার মতো শাকচুন্নি আমাকে দেখে ফিদা হয়েছেন। বাহ, আমি কত সুন্দর। তার মানে অবশ্য আমি যে কতটা সুন্দর তা আপনি কি বুঝবেন মিস রানু? সানা রেগে যায়। অসভ্য লোক, আমি কখন বললাম আমি ফিদা হয়েছি? মরণ, যেই না চেহারার নাম রেখেছে পেয়ারা। সায়ের কটমট করে তাকায়। এ রানু, মোটেও এসব বলবে না। তুমি কি জানো আমার জন্য কত মেয়ে পাগল? সায়ের হেসে এবার লাজুকতা নিয়ে বলে, জানো কি একটা রানু মণ্ডল আছে, সেও পাগল হচ্ছে। সানা ভ্রু কুচকে তাকায়। এই রানু আবার কে? সায়ের তো রানু বলে, তাহলে কি সায়ের আরো কাউকে ডাকে? সানার হঠাৎ খুব করে বলতে ইচ্ছে করলো তাকে জিজ্ঞেস করতে, আপনি কি আমাকে বলেন নাকি সবারই ডাক আমাকেও ডাকেন? সানা আর কিছু না ভেবে সোজা দরজা খুলে বের হয়ে যায়। মাহিরা আগে থেকে অপেক্ষা করছিল সানার বিষয়। মাহিরা আগে শেরহান থেকে কিছুটা জেনেছে। সায়ের হা করে তাকিয়ে আছে। যা বাবা, এই অ্যাংরি বার্ড আবার কেন চেতে গেল? সে কিছুই না ভেবে লক করে নিচে নেমে আসে। কালো শাড়ি পরা রমণীকে দেখে মাহিরা গাড়ি থেকে এগিয়ে আসে। এটা যে সানা বুঝতে বাকি নেই। নিজের সামনে একটা মেয়েকে এগিয়ে আসতে দেখে সানা বুড়ো কুচকে তাকায়। তাহলে এই মায়াময়ী নারী কি শেরহানের শেরনি মাহিরা? মাহিরা এগিয়ে এসে হাসি মুখে প্রশ্ন ছুড়ে, আপনি সানা চৌধুরী তাই না? সানা হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ আমি সানা, তুমি মাহিরা। মাহিরা নিজের নাম সানার মুখে শুনে বেশ অবাক হয়। তাকে চেনে কিভাবে? সানা মাহিরাকে এত ভাববে দেখে হাসি মুখে বলে, আরে মেয়ে, এত ভেবো না, আমাকে শেহরান ভাই ও শাহের ভাই বলেছে। ও হ্যাঁ, চলো গাড়িতে, অনেক কথা হবে। সানা মাহিরার হাত ধরে এগিয়ে সবার সাথে পরিচয় হয়। শায়েরও এসে গাড়িতে উঠে যায়। সবাই যে যার সিটে বসে। মাহিরা, মৌরি, মিম সানার সাথে বসেছে। আবির ও আশিক সামনে বসেছে। গাড়িটি বান্দরবানের উপস্থিতি নীলগিরির উদ্দেশ্যে ছুটে যায়। তারা প্রায় 3 দিন থাকবে, তাই সবাই সবার প্রয়োজনীয় জিনিস নিয়ে যায়। শায়ের গাড়িতে সফট মিউজিক অন করে পথ পাড়ি দিতে থাকে। বৃষ্টির জন্য আজ আবহাওয়া এতটা গরম নয়, শান্তিপূর্ণ লাগছে। মাহিরা সানার সাথে বেশ কিছু সময় কথা বলে জানালার দিকে মুখ দিয়ে বসে আছে। তার প্রণয় পুরুষকে বড্ড মনে পড়ছে। ইচ্ছে করছে এই পথ তার কাঁধে মাথা রেখে পাড়ি দিতে। হাজারো ভাবনার মধ্যে মাহিরা ঘুমিয়ে যায়। সকলে ক্লান্তিতে ঘুমিয়ে যায়। শায়ের এক মনে ড্রাইভ করছে, আর চোখে তার শাড়ি পরিহিত মায়াবিনীকে দেখছে। সানাও মাহিরার পাশে ঘুমিয়ে যায়। সন্ধ্যা, মনোমুগ্ধকর পরিবেশ। নীলগিরিতে সাধারণত ঠান্ডা এবং শীতল আবহাওয়া থাকে, যা গ্রীষ্মকালে খুবই উপভোগ্য। এখানে শীতের সময় তাপমাত্রা অনেকটাই কমে যায়, যা এই স্থানটিকে আরো বিশেষ করে তোলে। শায়ের গাড়ি একটা বড় রিসোর্টের সামনে এনে থামে। প্রায় 7 ঘন্টা জার্নি শেষে মূল গন্তব্যে পৌঁছতে পেরেছে। সকলে এর মধ্যে খেয়ে আনন্দ ফুর্তি করে আবার ঘুমিয়ে যায়। গাড়ি থামতে সানা চোখ তুলে শায়েরের পানে চায়। শায়ের এর দিকেই তাকিয়েছিল, যার ধরুন চোখাচোখি হতেই সানা চোখ ঘুরিয়ে মাহিরার সাথে বের হয়ে যায়। ক্লান্ত দেহ নিয়ে সকলে রিসোর্টে প্রবেশ করে, নিজ নিজ কক্ষে চলে যায়। শাহের, আবির, আশিক একটা রুমে, আর মাহিরা, সানা, মিম, মৌরি এক রুমে। শেরহান আগে কড়া নিষেধাজ্ঞা দিয়েছে, ঘুরতে গেলেও মাহিরাকে একা রাখতে না। মাহিরা নিজেদের রুমে গিয়ে সোজা ফ্রেশ হয়ে চলে যায়। সবাই ফ্রেশ হয়ে যে যার মতো রেস্ট নিতে চলে যায়। মাহিরা কালো রঙের একটা 3 পিস পরে শাওয়ার নিয়ে ভেজা চুলগুলো নিয়ে ব্যালকনিতে চলে আসে। বাহিরে মেঘমালাগুলো যেন এসে এসে নিজেদের সৌন্দর্য দেখাচ্ছে। নীলগিরির শীর্ষ থেকে বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল, অজস্র সবুজ বন, আর নিচে থাকা নদী ও গ্রামগুলোর দৃশ্য। মেঘে ঢাকা আকাশ, কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়া পথ এবং শান্ত নদীটি আপনাকে এক আলাদা অনুভূতি দিবে। এখানে সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতের পরিবেশ আলাদা আলাদা অনুভূতি দেয়, যা প্রকৃত প্রেমীদের কাছে অমূল্য রত্ন। মাহিরা এক ধ্যানে তাকিয়ে আছে। সৌন্দর্যতা উপচে পড়ছে, তবুও মনের কোণে এক জায়গায় বড্ড ফাঁপা লাগছে। কারো অস্তিত্ব হাজার মানুষের উপস্থিতি বিলীন করে দেয় এই নারীর। মানুষটা পৌঁছেছে কিনা একবার কল দিলেও না, সে কয়েকবার চেক করছে, তবুও কোনো বার্তা পায়নি।
মাহিরা ভীষণ মনে তুলোর মতো সাদা রাশি রাশি মেঘমালার অস্তিত্ব পর্যবেক্ষণ করছে। ভারী শ্বাস ফেলে নিরেট স্বরে বিড়বিড় করে, নীলগিরির সৌন্দর্যতা আমাকে আপনার মাঝেই বিলীন করছে। তার সৌন্দর্য ফিকে লাগে এই বেহায়া মনে। চাহনি আপনার, আকাশের চেয়েও মাধুরী, প্রকৃতি ভুলে আপনি হলেন আমার একমাত্র দৃশ্যপরী। মাহিরা হেসে ফেলে। শেরহান পাশে থাকলে কত কি করতো এই লোক, আস্ত নির্লজ্জ একটা ঠোঁট কাটা লোক। মাহিরা একা একা হাসছে। হঠাৎ নিজের কাঁধে কারো স্পর্শ পেয়ে তীরে চমকে ওঠে। চোখ তুলে তাকাতেই একটি হাস্যোজ্জ্বল মুখ ভেসে ওঠে। সানা হাসি মুখে প্রশ্ন ছুঁড়ে, ওহে বালিকা, এত হাসছো যে? তোমার প্রণয় পুরুষকে লজ্জা দিচ্ছে নাকি? মাহিরা লজ্জা পায়। না আপু, সে লন্ডন গিয়েছে, এখনো কোনো কল দেয়নি, হয়তো পৌঁছায়নি। ও আচ্ছা। সানা আর মাহিরা গল্পের আসর বসিয়ে দেয়। তারা আজ বের হবে না, সবাই ক্লান্ত। আগামীকাল সকালে বের হবে, তাই আর কেউ রিসোর্ট হতে বের হয়নি। মিম ফোন টিপছে, মৌরি এসেই ঘুম দিয়েছে। সানা কথার মধ্যে হঠাৎ মাহিরার দিকে এক পলকে চেয়ে আছে। মাহিরা কথার মধ্যে সানাকে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুচকে প্রশ্ন ছুড়ে, কি হলো আপু, কিছু বলবে কি? মাহু, তুমি শেহরানকে কতটা ভালোবাসো? হঠাৎ এমন একটা প্রশ্নে মাহিরা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সানা কিছুটা সহজ করতে প্রশস্ত হাসে। মাহিরা কিছুটা নিচের দিকে নিয়ে মাথা আলতো পরশ দেয়। শোনো, আমি একলা মানুষ, মা নেই, বাবা নেই, হঠাৎ তোমাদের সাথে সাক্ষাৎ। শেহরান ভাইয়া খুব ভালো মানুষ, তুমি হলো আমার ছোট বোন। এই দুনিয়াতে বাঁচবো কয়দিন জানা নেই, তবে তোমাকে বোন হিসেবে পেতে চাই আমরণ, হবে কি? মাহিরা নিস্তব্ধ আঁখিতে তাকিয়ে আছে। সে কেন জানি সানাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। সানাও মাহিরাকে আগলে নেয়। হ্যাঁ, তুমি আমার আপু, বড় আপু। সানা মাহিরার দিকে তাকিয়ে মুচকি হাসে। মাহিরা লজ্জা মিশ্রিত স্বরে সানার উদ্দেশ্যে বলে, শুনবে আপু, আমি তাকে কতটা চাই? বলো। মাহিরা বাহিরের প্রকৃতির পানে মায়াবী আখিদ্বয় নিবদ্ধ রেখে বলে ওঠে, শের সাহেবের অস্তিত্ব পুরো আমিটাকেই গ্রাস করে ফেলেছে। তার অনুপস্থিতি যেন এক বিধ্বংসী আগুনের দাবানল, যা পুরো অন্তর্জগতে ছড়িয়ে পড়েছে। তার উপস্থিতি যেমন এক স্নিগ্ধ শান্তির প্রতীক, অনুপস্থিতি তেমনি এক খালি শূন্যতার সৃষ্টি করে, যেখানে প্রতিটি মুহূর্ত ব্যথার স্রোতে ডুবতে থাকে। তার অনুপস্থিতির ছায়া যেন প্রতিটি মুহূর্তে আমার আত্মাকে আরো নিঃশেষ করে। হৃদয়ে অনুভব করি অগণিত কষ্টের চাপ। সে ফিরে এলে যেন সমস্ত অন্ধকার আলোর মধ্যে বিলীন হয়ে যায়। অন্তরের প্রতিটি কোণে শান্তির সুর বেজে ওঠে। তার গভীর শ্বাসে যে গভীরতা, তা বোঝার চেষ্টায় কত সময় চলে যায়। অজ্ঞান মন তার হিসেব মেলাতে ব্যর্থ, আর তার নীরবতা যেন একটি অবিরাম সাগরের মতো, যেখানে আমি হারিয়ে যাই তীরে ফিরে আসার আশায় ছাড়াই। সানা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তাহলে ভালোবাসা বুঝি এটাই? মাহিরা মুচকি হেসে বলে, শের সাহেবের মতো ভালো আমাকে কেউ বাসে না, আর না তার প্রণয়ের যোগ্য কিনা আমি আদৌ নিজেই জানি না। তবে আল্লাহর দয়ায় তিনি উত্তম রূপে আমাকে প্রদান করেছেন, যেন আমি তার অন্তরে এক অমূল্য স্থান পেতে পারি। সানা মুচকি হাসে। তাদের জন্য প্রাণ ভরে দোয়া করে। লন্ডন ইংল্যান্ডের প্রাণকেন্দ্র, এক অনবদ্য শহর যা আধুনিকতা ও ঐতিহ্যের এক চমৎকার মিশ্রণ। এটি শুধু একটি শহরই নয়, বরং বিশ্বের অন্যতম সাংস্কৃতিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক কেন্দ্র। এখানে থেমস নদী বয়ে গেছে, যা শহরের হৃদয় থেকে প্রবাহিত হয়ে তার সৌন্দর্যকে আরো উন্নত করেছে। শেহরান ল্যান্ড করে বের হতেই কতগুলো অফিসার এগিয়ে আসে। রাইত সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। কতগুলো গাড়ি নিয়ে বিদেশি অফিসাররা ফুলের তোড়া হাতে নিয়ে হাসি মুখে এগিয়ে আসে। তার সাথে কুশল বিনিময় করে গাড়িতে উঠে বলল। শেরহান গাড়িতে বসতেই শো শো করে লন্ডন শহরের অলিগলি দিয়ে ছুটে যায়। প্রেয়সীকে দেখতে না পেরে বুকের মধ্যে বড্ড আনচান করছে। শেরহান রাহিদের থেকে সিম নিয়ে ফোন অন করে। ডাটা অন করতেই শেরনি নামক আইডি থেকে শত শত মেসেজ ও কল এসেছে। হিংস্র পুরুষের ঠোঁটের কোণে মুহূর্তেই হাসি ফুটে ওঠে।
শেরহান কল দিতে নিলে হঠাৎ একটা অফিসার কিছু জিজ্ঞেস করলে শেরহান অতি গুরুত্বপূর্ণ দেখে ফোন পকেটে রেখে কথা বলতে থাকে। ম্যাম, আজ কি প্ল্যান কাজে লাগাবো নাকি আরো পরেই? ছেলেটির কথা শুনে মেয়েটি পৈশাসিক হাসে। ধুর বোকা, পাগলস কেন? আজ একটু শান্তিতে থাক। আজই শেষ দিন তার জীবনের শান্তিময়। আগামীকাল বের হলে দেখা যাবে। ছেলেটি সম্মতি জানিয়ে চলে যায়। মেয়েটি কিছু একটা ভেবে রহস্যময় হাসি দেয়। নীলগিরির পাহাড় চূড়ায় যখন ভোরের আলো ফোটে তখন প্রকৃতির এক অপার্থিব রূপ প্রকাশ পায়। চারিদিকে বিস্তীর্ণ সবুজ পাহাড়ের ঢালে ঢালে ভেসে বেড়ায় সাদা কুয়াশার নরম পর্দা, যা দেখলে মনে হয় তুলোর বিছানা। মাটির স্পর্শ না পেয়েই আকাশ ছুতে যায়। মাহিরা ঘুম থেকে উঠে এত সুন্দর একটি দৃশ্য দেখে মনটা ফ্রেশ হয়ে যায়। ভোরের স্নিগ্ধতা যেন আরো ফুটে উঠেছে নীলগিরির মেঘমালার সৌন্দর্যে। শেরহান রাতে মেসেজ দিয়েছে, কল দিতে পারেনি ব্যস্ততার কারণে। তবুও মাহিরা খুশি, তার শের সাহেব এবার আর তাকে ভুলে যায়নি। আজ সকালে নাস্তা সেরে পাহাড়ের চূড়ায় বেড়াতে যাবে সবাই, তাই তাড়াতাড়ি তৈরি হওয়ার তোড়জোড় চলছে। মাহিরা রুম থেকে বেরিয়ে এলে দেখে মৌরি ঘুম থেকে উঠে বসেছে। এই মৌ, উঠে এক্ষুনি রেডি হয়ে যা। গতকাল বের হোসনি, আজও কি বসে থাকবি? মাহিরা বোনকে তাড়া দেয়। মৌরি ঘুম ঝরানো কণ্ঠে বলে, তোমরা যাও, আমি ঘুমাবো। বেয়াদব তাজ ভাই এসে দেখলে এখনো বের হয়নি, এক চোট বকা খাবে। তাজের নাম শুনে মৌরি হঠাৎ চমকে ওঠে, চোখ মেলে বলে, কি বললি আপু, উনি আসছে? হ্যাঁ ভাইয়া, গতকাল কাজের জন্য আসতে পারেনি, তাই আজ আসছে। মাত্র 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। মাহিরা লাগেজ থেকে সুন্দর একটা 3 পিস বের করে ওয়াশরুমে চলে যায়। মৌরি অসহ্য ভঙ্গিতে বসে থাকে। তাজ মানে তার জন্য এক আতঙ্ক। সানা রেডি হয়ে মৌরি ও মিমকে তাড়া দেয়। 30 মিনিটের মধ্যেই সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়ে। নিচে নামতেই শায়ের ও তাজের সঙ্গে দেখা হয়। মৌরি তাজকে দেখে মাহিরার পেছনে আড়াল হয়ে দাঁড়ায়। তাজ সবার সঙ্গে কথা বলে, তারপর সকলে নাস্তা করতে চলে যায়। খাওয়া শেষে গাড়িতে উঠে সবাই পাহাড়ের ঢালে ঘুরতে বের হয়। বাহিরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন মন জুড়িয়ে দেয়। আজ তাজ ড্রাইভ করছে, পাশে বসে শায়ের গান শুনছে। হঠাৎ সে বলে ওঠে, আর যদি শের থাকতো তাহলে সবার মুখ আড়াল করে থাকা লাগতো। শায়েরের এমন কথায় সবাই বিস্ময় ভরা দৃষ্টিতে তাকায়। তাজ প্রশ্ন সুরে দেয়, কেন ভাই, কি এমন করতো? শায়ের নাটকীয় ভঙ্গিতে বলে, আহ, কি রোমান্টিক ওয়েদার। আমার না হয় বউ নেই, কিন্তু তোর তো আছে। আর সেই নির্লজ্জ তোর ভাই। আর কিছু বললাম না। শায়েরের কথা শুনে সবাই হেসে ফেলে, আর মাহিরা লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। সানা মাহিরার অবস্থা দেখে শায়েরকে উদ্দেশ্য করে বলে, আপনার সুন্দরীরা কই ভাইয়া? সানার মুখে ভাইয়া ডাক শুনে শায়ের বুকে হাত রেখে বলে, সুন্দরী, তুমি আমাকে ভাই না ডেকে জামাই ডাকলেও রাগ করতাম না, কিন্তু কি করলে তুমি? এখন যে স্ট্রোক করবো। সানা তাজের দিকে চেয়ে বাঁকা হেসে বলে, তাজ ভাই, ওনাকে প্লিজ গাড়ি থেকে ফেলে দিন। কোনো স্ট্রোকের রোগীর সাথে ঘুরতে যাব না আমি। সানার নিষ্ঠুর কথায় শায়ের নাটকীয় ভাবে কটমট করে তাকিয়ে বলে, তোমাকে এর প্রতিশোধ পরে নিব রানু মণ্ডল। সানার প্রতি উত্তরে কিছু না বলে মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকায়। আর তাদের খুনসুটি দেখে সবাই হো হো করে হেসে ওঠে। গাড়িটি নীলগিরির সবচেয়ে উঁচু পাহাড়ের ঢালে এসে থামে। সকলে গাড়ি থেকে নেমে উপরে ওঠার জন্য প্রস্তুতি নেয়। সবাই মধ্যে পথে এসে বসে আছে। মিম চলে যাবে শুনে শায়ের বাধা দেয়। অল্প কিছু সময়ের মধ্যেই উপরে পৌঁছে যাবে, তাই যাওয়া লাগবে না। তাজ কাউকে কিছু না বলে মৌরিকে নিয়ে উপরে হেঁটে যাচ্ছে। মাহিরা মিমের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। মেয়েটির রক্তিম হয়ে যাওয়া ছলছল আঁখি জোড়া, সাদা শার্ট পরা সুঠাম দেহের পুরুষটির দিকেই অসহায় ভাবে চেয়ে আছে। মিম আর দাঁড়ায় না, যেভাবে আসে সেভাবেই কাউকে কিছু না বলে হাঁটা ধরে। সবাই ডাকলেও শোনে না, অসুস্থতার কথা বলে সবার থেকে পালিয়ে যায়। এর মধ্যে তাজ অনেকটা দূরে চলে যায় মৌরিকে নিয়ে। শায়ের বিরক্ত হয়ে মাহিরাকে বলে, মিম চলে গেল কেন? ও এখন রিসোর্টে পৌঁছাবে কিভাবে? আমি কি জানি ভাইয়া, চলো আমরাও ফিরে যাই। সানা নীরবতা ভেঙে বলে, না চলো আমরা যাই, আমি মিমকে কল দিচ্ছি। মাহিরা সম্মতি জানিয়ে পা বাড়ায়, এগিয়ে যায় প্রত্যেকে নিজ গন্তব্যে। রক্তের ছড়াছড়ি সাদা শার্টে, এতে গম্ভীর পুরুষটির কিচ্ছু যায় আসে না। ব্যথায় কাতরাতে কাতরাতে মেয়েটি এখন চুপ করে আছে।
পাহাড়ের চূড়ান্তে এসে থেমে যায়। কোল থেকে মৌরিকে নামিয়ে তাজ এক পলক দেখে কিছুটা এগিয়ে যায়। সেখানে আগে থেকেই একটা ছেলে ছিল, তার সাথে কিছু বলে হাত করে পানি নিয়ে আসে। মৌরি শুধু চেয়ে দেখছে, কোনো কথাই বলছে না। তাজ পানির বোতল হাতে নিয়ে মৌরির পায়ে হাত দিতে গেলে মেয়েটি লজ্জাবতী গাছের মতো কুঁকড়ে যায়। মৌরিকে গুটিয়ে যেতে দেখে তাজ ভুরু কুঁচকে তাকায়। এই বেয়াদব, পা দে, নাহলে পাহাড়ের ওপর থেকে ছুঁড়ে মারবো। তাজের ধমকে মৌরি কাঁপা কাঁপা পা দুটো এগিয়ে দেয়। তাজ সযত্নে পা দুটো নিজের হাতে নিয়ে সুন্দর করে রক্ত পরিষ্কার করে পকেট থেকে রুমাল বের করে বেঁধে দেয়। মৌরি ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। তাজের স্পর্শ তাকে বারবার কাঁপিয়ে তুলছে। মৌরিকে এভাবে তাকাতে দেখে তাজ গম্ভীর স্বরে বলে, আমি জানি আমি সুন্দর, তাই বলে চুম্বকের মতো তাকিয়ে থেকে আমাকে সিডিউস করবেন না, ধন্যবাদ। তাজ সোজা হয়ে দাঁড়ায়। মৌরি ওইভাবেই তাকিয়ে থাকে। এই লোক তাকে কি বলে এইসব আজাইরা কথা। তাজ উঠে যেতেই মাহিরা পৌঁছায়। ক্লান্তিতে মাহিরা বোনের পাশে বসে পড়ে। সানাও বেশ ক্লান্ত। সামনে রাখা ঠান্ডা পানি দেখে চারপাশ না দেখেই ঢক ঢক করে শেষ করে ফেলে। সায়ের মুচকি হেসে সানার পানি খাওয়া বোতলের অবশিষ্ট পানিটি খেয়ে সানার পাশেই বসে যায়। ওহে কন্যা, তোমাতি মজেছি তবুও ঠেলে দাও ওই দূর আকাশের চাঁদের ন্যায় আমায়। সানা সাহেরের দিকে তাকায়। ঘামে কালো শার্টখানা লেপ্টে আছে, শরীরের চুলগুলো লেপ্টে কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। মানুষটা বেশ সুন্দর, হাসিটা বেশি সুন্দর। সানার নিষ্পলক চাহনিতে সায়ের আজ বাধা দেয় না। সে নিজেও ডুবে যায় ওই কাজল দেওয়া আঁখিতে। মাহিরা সবাইকে ব্যস্ত দেখে নিজের মতো সামনে এগিয়ে যায়। তার মায়া পুরুষকে বড্ড মিস করছে। তার ইচ্ছে করছে এই পাহাড়ের ঢালে মায়া পুরুষের বুকে মাথা ঠেকিয়ে গল্প করতে। পাহাড়ের সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে উপরে আসায়। নিচের দিকে তাকানো যায় না, গভীর খাদ, তাকালেই যেন প্রাণ পাখি উড়ে পালায়। মাহিরা তাজের দিকে তাকায়। তাজ কারোর সাথে ফোনে কথা বলছে। মৌরি চিপস খাচ্ছে। আবির, আশিক ও মৌরির পাশেই সানা ও সায়ের কিছু একটা নিয়ে কথা বলছে। এই সুযোগ কাজে লাগিয়ে মাহিরা সামনে এগিয়ে যায়। মাহিরা একটু একটু করে সামনে এগিয়ে যায়। পাহাড়ের ধারের কাছে দাঁড়িয়ে মেঘের সৌন্দর্য উপভোগ করতে থাকে। বাতাসটা এখানে আরো ঠান্ডা, আর নিস্তব্ধতায় শুধু দূরের পাখির ডাক শোনা যায়। ঠিক তখনই ফোনে একটা অপরিচিত নম্বর থেকে কল আসে। স্ক্রিনে তাকিয়ে মাহিরা চোখ কুঁচকে যায়। নামবিহীন এই নাম্বারটা কে? কৌতূহলী হয়ে রিসিভ করতেই অপরিচিত এক কণ্ঠ ভেসে আসে। তোমার শের সাহেব এখানে এসেছি, তাড়াতাড়ি এসো। মাহিরা হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে যায়। সেহেরান এখানে এসেছে, কিন্তু তাকে তো আসার কথা বলা হয়নি। দ্বিধাগ্রস্ত হয়ে সে আর একটু সামনে এগোয়। চারপাশে তাকায়। বাতাসে যেন একটা অজানা আতঙ্ক মিশে আছে। ঠিক তখনই পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরে। চোখ বড় হয়ে যায় তার। শরীর ছটফট করলেও শক্তিশালী হাত তাকে ধরে রাখে। একটা কালো কাপড়ে তার মুখ চেপে ধরে হয়। চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। এক মুহূর্তের মধ্যে পাহাড়ের এই সৌন্দর্য ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়। নিচের দিক থেকে সানার চিৎকার ভেসে আসে, মাহিরা, তুমি কোথায়? কিন্তু কোনো উত্তর আসে না। সায়ের চারপাশে তাকিয়ে বলে, ও তো এখানেই ছিল, হঠাৎ কোথায় গেল? মৌরি একটু ভয় পেয়ে যায়। আপু কি নিচে চলে গেছে? সানা অস্থির গলায় বলে, না, ওর সাথে যাওয়ার কথা না। মাহিরা তো একদম সামনে ছিল। সবাই ছড়িয়ে পড়ে চারপাশ খুঁজতে। সায়ের আর আবির সামনের দিকে যায়, মৌরি আর সানা পেছনের দিকে। আশিক আর মিম পাহাড়ের ঢালে হাঁটতে থাকে। যদি মাহিরা কোথাও পড়ে গিয়ে থাকে। ঠিক তখনই সায়ের মাটিতে একটা ওড়না পড়ে থাকতে দেখে থমকে দাঁড়ায়। এটা কি মাহিরার? সে নিচু হয়ে ওড়নাটা তুলে ধরে। সানার চোখ বড় হয়ে যায়। হ্যাঁ, এটা তো ওরই ওড়না। মৌরি তখন আরো ভয় পেয়ে বলে, তাহলে কি ও কোথায় পড়ে গেছে? সায়ের মাথা নেড়ে বলে, না, যদি ও পড়ে যেত তাহলে আমরা আওয়াজ শুনতে পেতাম। এর মানে হচ্ছে কেউ ওকে নিয়ে গেছে। আবির চারপাশে তাকিয়ে বলে। সানা তখন বলে, আমার মনে হয় ওকে ফাঁদে ফেলা হয়েছে। হয়তো ফোনে কিছু একটা বলেছে, কেউ আরো সামনে এগিয়ে গেছে। সায়ের রাগে মাটি চাপড়ে বলে, তবে আমরা এখন কি করব? মিম তখনই বলে ওঠে, আমাদের নিচের দিকে নামতে হবে। কেউ হয়তো দেখছে ওকে। পাহাড়ের পথ ধরে খুঁজতে হবে। সবাই দ্রুত একসঙ্গে খুঁজতে নেমে যায়। পাহাড়ের পথে নামতে নামতে সবাই আশেপাশের লোকদের জিজ্ঞাসা করতে থাকে কেউ কিছু দেখেছে কিনা। একজন বৃদ্ধ লোক তখন বলে,
আমি একটু আগে দেখেছি একটা মেয়ে পাহাড়ের গাছপালার দিকে যাচ্ছিল, পিছনে একটা ছেলে ছিল। আমি ভেবেছিলাম ওরা একসঙ্গে এসেছে। সানার বুক কেঁপে ওঠে। মানে ও একা যায়নি, কেউ ছিল ওর সাথে। সায়ের চোখ শক্ত করে ফেলে। তাহলে দেরি করা যাবে না, ওকে খুঁজে বের করতেই হবে। সকলে দৌড়ে পাহাড়ের পেছনের পথে এগিয়ে যায়, যেখানে রহস্যের পর্দা ধীরে ধীরে সরতে শুরু করে।